যে খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে তার মধ্যে একটা হচ্ছে বায়োসায়েন্স আর একটা হচ্ছে তোমার জিওগ্রাফি। তো এই বায়োসায়েন্সটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো। আর যেটা বলার যে একদম শেষ পর্যন্ত ক্লাস করবে। লাইভ ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো অবস্থাতে কোনো শর্তে কোনো রিকোয়েস্টে গ্রুপে শেয়ার করা হবে না, পার্সোনালি শেয়ার করা হবে না। তা শুধুমাত্র তোমার যে তোমার সিক্রেট কোড শেয়ার করা হয় তার মাধ্যমে কিন্তু যাবে। গতকাল ক্লাস বুঝে নিয়েছো, তাই না? তো ব্যাপারটা কিন্তু এরকম, এটা কোনো অবস্থাতে কিন্তু শেয়ার করা হবে না। অর্থাৎ তোমাকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আমি চাই না যে যারা গ্রুপের মধ্যে রয়েছে তাদেরকে ডিস্টার্ব করতে। তো আমি চাই তারাই ডিস্টার্ব হোক যারা অ্যাকচুয়ালি ক্লাসে আসছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আবারও বলছি যে যারা লাইভ ক্লাস করবে তাদের কাছেই কিন্তু রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে। গতকাল ইংলিশ ক্লাস হয়ে গেছে, দেখে নাও, তুমি 1000বার রিকোয়েস্ট করলেও তোমার কাছে যাবে না। কারণ আমি এটা বিশ্বাস করি যে ব্যাপারটা যদি তোমার দরকার প্রয়োজন তাহলে তুমি যেভাবে হোক ব্যবস্থা করে নেবে। কারণ তুমি আজ যা কিছু করতে পেরেছো, এই পর্যন্ত যা কিছু অ্যাচিভ করেছো, তার জন্য কোনো কারণ নেই। খেয়াল করে দেখো, মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছো, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছো, তুমি খুব ভালো নাচতে পারো, তুমি খুব ভালো গান গাইতে পারো, এর জন্য আলাদা করে কোনো কারণ নেই। কোনো কারণ আছে কেন তুমি ভালো গান গাও? কিন্তু এগুলো ঠিক অপোজিট। মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছিল, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে, গ্রাজুয়েশনে খারাপ হয়ে গেছে, গান শিখেছিলে কিন্তু সে আর কন্টিনিউ হয়নি। এর জন্য দেখো 1001টা কারণ আছে। তাই প্লিজ এই কারণ আমি কিন্তু কোনো রকম শুনবো না। কোনো কারণের আমি কোনো এক্সকিউজ বা কোনো কিছুতে আমি যাব না। সিম্পলি বলে দিচ্ছি যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র তাদের কাছে যাবে যারা লাইভ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। কোনো অবস্থাতে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস সবার সাথে, সকলের সাথে গ্রুপে শেয়ার করা হবে না। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেব। 8টা 1 হয়ে গেছে। স্যার জয়েন করে গেছেন। আমি আর সময় নেব না। আবারও বলছি যে স্যারের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব, এবং আমি জয়েন করার পর তোমাদের কাছে 4 মিনিট সময় নেব। 2 মিনিট সময় নেব ফিডব্যাকের জন্য যে ক্লাসটা কেমন লাগলো, আর পরবর্তী 2 মিনিট সময় নেব যে তোমার এটা যে কোডটা শেয়ার করবে। এরপর তোমরা যদি থাকো, তোমরা যদি পারমিশন দাও আমাকে, তাহলে তোমাদের সাথে আমি 2-4টে কথা বলবো। আর তোমরা পারমিশন না দিলে আমি আর কোনো কিছু বলবো না, ক্লাস লিভ করবো। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি বলবো সবাইকে ক্লাসটা কন্টিনিউ করো, মন দিয়ে করো। আর অবশ্যই কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না। কারণ যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা অ্যাকচুয়ালি ক্লাসটা করছে, যারা মানে ক্লাসটার জন্য ভীষণভাবে আগ্রহী, তো তাদের খুব ডিস্টার্ব হবে। তো সেই জন্য বলবো যে অপ্রয়োজনীয় মেসেজ করো না। আমি মেসেজ বক্স খোলা রেখেছি, অর্থাৎ তোমার প্রয়োজনের জন্য কিন্তু খোলা রেখেছি। তো অবশ্যই প্রয়োজন ছাড়া কমেন্ট বক্সে কোনো কমেন্ট করার দরকার নেই। ক্লাসটা মন দিয়ে শোনো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, একটু হোল্ড করতে বলুন, আমি পেজটা সেট আপ করে নিয়ে শুরু করছি। ওকে। হ্যাঁ স্যার, একবার কনফার্ম করবেন যে অল যে আমাদের যে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দুটো স্যার ক্লিয়ার আছে। দুটোই ক্লিয়ার আছে তো? ওকে স্যার, ওকে ওকে, আমি শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, গুড আফটারনুন স্টুডেন্ট, প্রত্যেককে গুড আফটারনুন। দেখো, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বা জীবন বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের সায়েন্সের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। অর্থাৎ আমি যদি বলেছি তোমাদেরকে যে জীবন বিজ্ঞান বা বায়োলজি পড়বো বা সায়েন্স পড়বো, তার মধ্যে জীবন বিজ্ঞান বা বায়োলজিকে বাদ দেব, তাহলে সেটা কিন্তু কোনো মতেই ভাবা যায় না বা ভাবা সম্ভব না। তো আমরা জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করছি যে আমাদের যে আপকামিং যে টার্গেটেড এক্সাম আছে, সেই টার্গেটেড এক্সাম গুলোতে কিরকম কি কোশ্চেন বা কিরকম কি বৃত্তান্ত আসতে পারে,
সেই ব্যাপার নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা মাত্র। ওকে, চলো তাহলে প্রথমেই দেখো তোমাদেরকে নিয়ে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে আমাদের বায়োলজি অর্থাৎ জীববিদ্যার যে সিলেবাস। অর্থাৎ স্যার আমরা যদি বায়োলজিকে সম্পূর্ণভাবে পড়তে চাই এবং বায়োলজি থেকে যা যা কোশ্চেন আসবে সেগুলিকে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে চাই, তাহলে আমাদেরকে কোন সিলেবাস মেনটেন করতে হবে এইটা জানা আমাদের একান্ত আবশ্যকীয় একটা ব্যাপার। তো প্রথমেই আমাদের যেটা চলে আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? এনিমেল সেল। এনিমেল সেল কাকে বলে না, এনিমেল সেল বলে হচ্ছে কাকে, তুমি প্রাণী আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে আমার দেহে যে কোষ আছে, এই যে তোমার দেহে কোষ আমার দেহে কোষ, এই যে আমাদের যে জীবের যে গঠনগত কার্যগত একক, সেই জীবের গঠনগত কার্যগত একক যেটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা প্রাণী কোষ বলবো। হয়েছে? এবার প্রাণী কোষের পরে আমরা যেমন প্রাণী ঠিক তেমন আমাদের উদ্ভিদদের দেহে যেই কোষগুলি বর্তমান থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ বলবো। অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলো যে যে কোষ দিয়ে তৈরি, সেই কোষগুলোকে আমরা একত্রে কি বলবো? সেই কোষগুলোকে আমরা একত্রে আমরা বলবো উদ্ভিদ কোষ বলবো। এবার আমাদের দেহের কিছু স্থানে বা একটা স্থানে কিছু কিছু প্রাণী কোষ একত্রিত হয়ে একটা সম্মিলিত জিনিস তৈরি করে। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো প্রাণী কলা বা এনিমেল টিস্যু বলবো বা প্রাণী টিস্যু বলবো। অর্থাৎ আমাদের প্রাণী দেহের কতকগুলি টিস্যু যদি একত্রিত হয়ে যা তৈরি করে তাকে বলা হয় প্রাণী কলা। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমাদের প্লান্ট টিস্যু অর্থাৎ আমাদের উদ্ভিদ টিস্যু। মানে ইন জেনারেলি যদি বলি, আমাদের উদ্ভিদ দেহের যতগুলি কোষ আছে সেই কোষগুলিকে যদি আমি একত্রিত অবস্থাতে করতে পেরেছি বা কিছু কোষের সমন্বয়কে, সব কোষকেই যে একত্রিত করতে হবে এমন তো কোথাও লেখা নেই। তো তুমি শুধু এটুকুনি বলতে পারো যে কিছু কোষের যে সমষ্টি বা সামেশন বা সামারাইজড যে অংশটি থাকে বা যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা বলবো উদ্ভিদ টিস্যু। তাহলে দেখো এগুলো তো গেল আমাদের প্রাণী উদ্ভিদ নিয়ে আমাদের যারা জীবজগৎ আছে, এই জীবজগতের আমাদের বেসিক দুটো জিনিস প্রাণী উদ্ভিদ। এইবার চলে আসে কোথায়? এইবার চলে আসে আমাদের জেনেটিক্সে। অর্থাৎ জেনেটিক্স জিনিসটা কি স্যার? যে আমাদের যখন আমার পিতামাতার বৈশিষ্ট্য আমার মধ্যে, আমার বৈশিষ্ট্য আমার সন্তান সন্ততিদের মধ্যে, এই যে কোনো একটা বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে যে যাচ্ছে, কি বললাম কথাটা? কোনো একটা বৈশিষ্ট্য আমাদের যে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে যাচ্ছে, এই প্রজন্ম থেকে প্রজন্ম বৈশিষ্ট্য যাওয়ার যে কনসেপ্ট, সেটা আমরা বিজ্ঞানের যে শাখাতে আলোচনা করব তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক্স বলবো। অর্থাৎ আমাদের কোনো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারটা একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এরপরে চলে এসো কি বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। অর্থাৎ কোনো একটা যে আমাদের প্রাণী আছে, প্রাণীটা পূর্বে একরকম ছিল, বর্তমানে একরকম আছে, ভবিষ্যতে আর একরকম হবে। এই যে আমাদের প্রাণীদের একটার পর একটা স্টেপ বা একটার পর একটা তার মডার্ন এরাতে মডার্নাইজেশন বা তার দেহের সিস্টেমকে কমপ্লিকেসি লেভেল, এই যে ব্যাপারগুলো আমরা বিজ্ঞানের যে শাখাতে আলোচনা করি
সেই জায়গাটাকে আমরা কি বলবো, সেই জায়গাটার নামটাকে আমরা বলবো জৈব বিবর্তন বলবো। ঠিক আছে, এবার জৈব বিবর্তনের পরে আমাদের যে জিনিসটা আসে তার নামকে আমরা কি বলবো, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। তাহলে কি, আমাদের এই যে প্রকৃতিতে প্রচুর প্রাণী আছে, প্রচুর উদ্ভিদ আছে, তাহলে এই যে প্রাণী উদ্ভিদের নামগুলোকে আমি আমার নামে ডাকছি, অন্য দেশের লোক অন্য স্থানের লোক অন্য নামে ডাকছে। তাহলে যদি এইরকম ভাবে একটা প্রাণী বা একটা উদ্ভিদের নাম বারবার চেঞ্জ হতে থাকে, তাহলে ইন রিসার্চে আমাদের কিন্তু একটা মেজর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো এই প্রবলেমটাকে আমাদের অমিট করার জন্য, অমিট মানে তুলে দেওয়ার জন্য কি করা হয়েছে না, আমাদের ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাসের কথা বলা হয়েছে। শ্রেণী বিন্যাসে কি স্যার, একটা প্রাণী বা উদ্ভিদ আপনার ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যেখানেই আপনার বাড়ি হোক না কেন সেটা যা নাম, আপনার ইউএসএ তেও তাই নাম, আফ্রিকাতেও তাই নাম, আপনার চীনেও তাই নাম। অর্থাৎ যেখানেই আপনি যান না কেন তার একটা নাম থাকবে। সেই নামটাকে কি বলা হবে, সেই নামটাকে বলা হবে সায়েন্টিফিক নেম বা বিজ্ঞান সম্মত নাম। এখন এই যে আমাদের বায়ো এভিলিউশন যে চ্যাপ্টারটি আছে, চ্যাপ্টার কথা বলি মানে বায়ো এভিলিউশনটার যিনি আমাদের জনক তার নাম কি না, বায়ো এভিলিউশনের, সরি বায়ো এভিলিউশন বলছি, ট্যাক্সোনমির যে জনক, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় না, ট্যাক্সোনমির যিনি জনক আছেন তার নামটাকে বলা হয় কি আমাদের ক্যারোলাস লিনিয়াস বলা হয়। অর্থাৎ আমাদের ট্যাক্সোনমির জনকের নামকে বলো ক্যারোলাস লিনিয়াস। তাহলে ইনি কি করেছিলেন না, ইনি প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের সম্বন্ধে একটা বিজ্ঞানসম্মত নাম দিয়েছিলেন। তাহলে এই যে বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম দিয়েছিলেন, এই সায়েন্টিফিক নেমটা আমাদের কিসের ওপর ভিত্তি করে তিনি দিয়েছিলেন, তা বিজ্ঞানসম্মত নামটা তিনি দিয়েছিলেন হচ্ছে আমাদের কিসের ওপরে বলো না, আমাদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে দিয়েছিলেন। অর্থাৎ বিজ্ঞানসম্মত নামে দেখবে দুটো টার্ম থাকে, একটার নামটাকে কি বলবো আমাদের গণ, আরেকটির নামটাকে আমরা কি বলবো, আরেকটির নামটাকে আমি বলবো হচ্ছে কি প্রজাতি। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। এরপরে চলে এসো কি প্রোটিস্টা, প্রোটোজয়া ও পরিফেরা। অর্থাৎ আমাদের এই যে প্রোটিস্টা, প্রোটোজয়া, এগুলি কি, এগুলি হচ্ছে আমাদের এক একটা রোগ জীবাণু সৃষ্টিকারী এক একটা ব্যাপার। প্রোটোজয়াতে আমাদের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, ব্যাকটেরিয়াতে রোগ সৃষ্টি হয়, ভাইরাসে রোগ সৃষ্টি হয়, ইত্যাদি প্রভৃতিতে যেমন রোগ সৃষ্টি হয়, ঠিক তেমনি আমাদের প্রোটিস্টা, প্রোটোজয়াতেও রোগ সৃষ্টি হয়। এরপরে চলে এসো কোথায়, এরপরে চলে এসো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি স্যার না, ডাইজেস্টিভ সিস্টেম যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের কি বলবো, যে যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কথা আসবে, ডাইজেস্টিভ সিস্টেম কোনো একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা খাবার পরে খাবারটা আমার শরীরে তখনই লাগবে যদি সেই খাবারটাকে আমি নিজের শরীরে পাচন করতে পেরেছি। অর্থাৎ আমি 1 কেজি মাংস খেলাম, 1 কেজি মাংস খেয়ে আমি গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, এইটা কিন্তু খাওয়ার নয়, এটা কিন্তু কি নয়, এটা কিন্তু খাওয়ার নয়। ঠিক আছে, তাহলে খাওয়ার জিনিসটা কি স্যার না, খাওয়ার জিনিসটা হচ্ছে আমি কোনো একটা খাবারকে খেলাম, সেই খাবারটাকে আমি আমার দেহের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, অর্থাৎ চেবানো, পাকস্থলীতে গিয়ে পেশাই করা ইত্যাদি প্রভৃতি যে জিনিসগুলি আছে, সেই জিনিসগুলোকে আমরা কি বলবো, সেই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে পাচন তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বলবো। ক্লিয়ার হয়েছে? চলো, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো,
সেই জিনিসটার নামটাকে আমরা বলবো সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র বলবো। অর্থাৎ তোমার শরীরে একটা রক্ত সংবহন তন্ত্র আছে। তাহলে তোমার শরীরে প্রধান যে আমি যদি দেখি প্রধান অংশকে হৃৎপিণ্ড, তাহলে এই হৃৎপিণ্ডের কাজ কি? না, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে আমাদের রক্তকে পাম্প করানো। হৃৎপিণ্ডের কাজ কি? রক্তকে পাম্প করানো। তাহলে রক্তকে পাম্প করতে গেলে কি করতে হবে? হৃৎপিণ্ড একবার সংকোচন হবে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হবে। হৃৎপিণ্ডের যে সংকোচন, এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? না, হৃৎপিণ্ডের সংকোচনকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে কি? বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে সিস্টোল। আর আমাদের যে হৃৎপিণ্ডের যে প্রসারণ, এই প্রসারণকে আমরা কি বলবো? এই প্রসারণকে আমরা বলবো ডায়াস্টোল। তাহলে ইন জেনারেলি আমাদের যদি দেখা গেছে হৃৎপিণ্ডের যে সংকোচন থাকবে, এই সংকোচনকে আমরা কি বলবো? এই সংকোচনকে আমরা বলবো যে আমাদের সিস্টোল। এবং আমাদের যে প্রসারণ হচ্ছে, সেই প্রসারণকে কি বলবো? সরি, সেই প্রসারণকে কি বলবো? সেই প্রসারণকে বলবো ডায়াস্টোল। এইবার হৃৎপিণ্ড কি করলো? না, হৃৎপিণ্ড আমাদের রক্তকে পাম্প করে দিল। তাহলে পাম্প করে দিলেই হবে? না, হবে না, রক্তকে ট্রান্সপোর্টেশন করতে হবে। তাহলে ট্রান্সপোর্টেশন করার জন্য কি করতে হবে? না, আমাদের যেমন জল পরিবহনের জন্য পাইপ দরকার, ঠিক তেমনি আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের দুটো জিনিস থাকে। একটা জিনিসের নাম শিরা, আর একটা জিনিসের নাম হচ্ছে ধমনী। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে আমাদের যে শিরা এবং ধমনী আছে, এই শিরা এবং ধমনীর মধ্যে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয়, আর আমাদের ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এখন আমাদের যদি শিরা এবং ধমনীর কথা বলেছি, তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যেমন একটা করে এক্সেপশনাল ব্যাপার থাকে, সেই এখানেও তেমন একটি এক্সেপশনাল ব্যাপার থাকবে। কিরকম থাকবে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের যে এক্সেপশনাল ব্যাপারটি থাকবে সেটি হচ্ছে কি? না, আমাদের যদি শিরার আগে মহাশিরা কথাটা লেখা থাকে বা ধমনীর আগে মহাধমনী কথাটা লেখা থাকে, তাহলে আমরা যেটা বলবো, মহাশিরা কিন্তু দূষিত রক্ত পরিবহন করে না। এবং একইভাবে উল্টোটাও সঠিক, মহাধমনী কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে না। তাহলে বিশুদ্ধ রক্ত পরিবহন না করলে কি করবে? দূষিত রক্ত। আর দূষিত রক্ত পরিবহন না করলে কি করবে? না, আমাদের বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল পার্টটা গেল। এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম বা রক্ত সরি শ্বসন তন্ত্র। তাহলে আমাদের এই যে শ্বসন তন্ত্র আছে, এটা আমাদের কোথায় ঘটে? দুটো জায়গাতে ঘটে। একটার নামটাকে বলবো গ্লাইকোলাইসিস, আর একটার নামটাকে বলবো ক্রেবস চক্র। অর্থাৎ আমাদের কোনো কিছু একটা খাবারকে খাচ্ছি, সেই খাবারটাকে জ্বালিয়ে যে জিনিসটাকে আমরা নিচ্ছি, শোষণ করছি, সেই জিনিসটাকে বলবো শ্বসন তন্ত্র। এটা আমাদের বিভিন্ন রকম হয়, সেটা ইত্যাদি প্রভৃতি। আচ্ছা, রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে যখন রক্ত কথাটি আসবে, তখন একটা জিনিসকে মনে রাখবে যে আমাদের রক্ত সংবহন তন্ত্রে রক্ত হয় ইন জেনারেলি 4 প্রকার। কি কি? না, এ প্রকার, বি প্রকার, এবি প্রকার এবং ও প্রকার। এবং আমাদের যে রক্তের শ্রেণী বিভাগ, এই রক্তের শ্রেণী বিভাগ করেছিলেন কে? আমাদের রক্তের শ্রেণী বিভাগ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার।
তাহলে আমাদের রক্তের শ্রেণীবিভাগ কে করেছিলেন? রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এবং কার্ল ল্যান্ডস্টেইনার যখন আমাদের রক্তের শ্রেণীবিভাগকে করেছিলেন, এটা তিনি কিসের ভিত্তিতে করেছিলেন? এটা তিনি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে ভাগ করেছিলেন। ক্লিয়ার না বলো? ওকে, এরপরে চলে এসো এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। অর্থাৎ আমাদের যে শরীর আছে, শরীরে আমাকে খাবার খেতে হচ্ছে, এই শরীরে খাওয়ার ফলে আমাদের কি হচ্ছে না, আমাদের দেহে যেটুকুনি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি প্রভৃতি আছে, ভিটামিন, খনিজ লবণ, জল, সেগুলি সংশ্লেষ হয়ে যাচ্ছে। বাট খাবারের টোটালটা কিন্তু সংশ্লেষ হচ্ছে না। ঠিক আছে, তবে যেটুকু পার্ট আমাদের সংশ্লেষ হলো না, সেটি আমাদের মল এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে অপাচ্য অংশরূপে নির্গত হচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো রেচন তন্ত্র বলবো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো না, রেচন তন্ত্র বলবো। তাহলে ইন জেনারেলি যখন তুমি খাবারকে খাচ্ছ, সেই খাবারের অপাচ্য অংশটুকুনি দেহের মল মূত্রের মাধ্যমে নির্গত হওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরকে বলা হয় রেচন তন্ত্র। তাহলে এই যে রেচন তন্ত্র বলে এত কথা বলছি, এই রেচনতন্ত্রের আমাদের যে মেন পার্ট, এই মেন পার্ট কোনটা না, আমাদের এই রেচনতন্ত্রের মেন পার্ট হচ্ছে আমাদের বৃক্ক। এবং আমাদের যে বৃক্ক আছে, এই বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি না, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নেফ্রন। আমাদের দেহে যে দুটি বৃক্ক থাকে, প্রায় 10 লক্ষ করে সেখানে আমাদের কি থাকে, আমাদের কিন্তু নেফ্রন বর্তমান থাকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? চলো, এরপরে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমি কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমি বলবো নার্ভাস সিস্টেম বলবো। সেই জিনিসটার নামটাকে আমি কি বলবো? নার্ভাস সিস্টেম বলবো। তাহলে ইন জেনারেলি নার্ভাস সিস্টেমকে যখন আমি পড়বো, কি পাবো আর কি পাবো না একটুখানি আলোচনা করছি। দেখো, নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেমটাকে আমরা বলছি কি নার্ভাস সিস্টেম। এখন আমি যদি নার্ভাস সিস্টেমকে নিয়ে ডিল করেছি, তাহলে আমি কি পাবো আর কি পাবো না? না, নার্ভাস সিস্টেম মানে হলো স্নায়ুতন্ত্র। তোমার পায়ে মশা বসেছে, সেটাকে তুমি মারবে না উড়িয়ে দেবে, এই জিনিসটা ডিল করা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম। এইবার এই নার্ভাস সিস্টেমকে যদি আমি একবারে বেসিক সেন্সের ভিত্তিতে ভাগ করেছি, তবে আমি যে জিনিসটা পাবো, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমি বলবো হচ্ছে কি, আমাদের অ্যাকশন পাবো, আমাদের টেন্ডন পাবো এবং আমাদের কোষদেহ পাবো। অর্থাৎ ইন জেনারেলি যদি তুমি তোমার নার্ভাস সিস্টেমকে 3 ভাগে ভাগ করেছ, তাহলে তোমরা 3টে জিনিস পাবে। একটার নাম অ্যাকশন, একটার নাম টেন্ডন, আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে আমরা কি বলবো? কোষ দেহ বলবো। এখন আমাদের যে অ্যাক্সন, ডেন্ডন এবং কোষ দেহ আছে, এই অ্যাক্সন, ডেন্ডন এবং কোষ দেহটা কি হয়, আমাদের নার্ভাস সিস্টেমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে আমার দেহে নার্ভাস সিস্টেমের যে একক বা নার্ভাস সিস্টেমের যে গঠনগত কার্যগত একক, সেই গঠনগত কার্যগত এককের নামটা কি? গঠনগত কার্যগত এককের নামটা হলো আমাদের নিউরন। ঠিক আছে, এটা হলো নিউরন। এরপরে যে জিনিসটা চলে আসে আমাদের কি, স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। অর্থাৎ আমি যদি তোমাকে পুরো কেটে ফেলেছি, তোমার দেহ থেকে মাংস রক্তগুলোকে পার্ট টু পার্ট করে ছাড়িয়েছি, তাহলে তোমার দেহে যে কঙ্কালের স্ট্রাকচারটা থাকবে,
সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের বলো না আমাদের কঙ্কাল সিস্টেম বা আমাদের কি স্কেলেটাল সিস্টেম। এরপরে চলে আসে এন্ডোক্রাইন সিস্টেম এবং আমাদের চলে আসে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন ব্যবস্থা। দেখো, ইন জেনারেলি যখন আমাদের রিপ্রোডাকশন নিয়ে পড়বো, এই রিপ্রোডাকশন হচ্ছে আমাদের প্রধানত চার ভাগে ভাগ করা যায়। একটার নাম অযৌন জনন, একটার নাম যৌন জনন, একটার নাম অপুংজনী জনন এবং আর একটার নাম অঙ্গজ জনন। অর্থাৎ আমাদের যে প্রজনন ব্যবস্থা আছে, এই প্রজনন ব্যবস্থাকে চার ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে বলবো অযৌন, যৌন, অঙ্গজ এবং অপুংজনী। ঠিক আছে, এরপরে চলে এসে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের কি হবে না, এরা হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু। এরা কি না, এরা হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু। ক্লিয়ার না, ক্লিয়ার না, এটুকুনি বলো আমাকে প্রত্যেকে। তাহলে এবার আমরা প্রথমত আলোচনা করব কি নিয়ে, আজকে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো রিপ্রোডাকশন বলবো, বা বাংলায় যদি বলেছো তাহলে তাদের জন্য উত্তর হবে আমাদের কি জনন। তাহলে প্রথম কথা, আমাদের জনন কাকে বলে সেইটা আগে আমাকে জানতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না, আমাদের এক্ষেত্রে বলবো কি, তাহলে প্রথমেই লেখো কি আমার এখানে ডেফিনেশন। ডেফিনেশন, তার ডেফিনেশন কি না, ডেফিনেশন হচ্ছে আমাদের যে জৈবনিক প্রক্রিয়াতে, যে জৈবনিক প্রক্রিয়াতে মাধ্যমে জীব নিজ দেহ অংশের, যে জীব প্রক্রিয়াতে জীব নিজ দেহ অংশের মাধ্যমে নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়, নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয় ও জীবের অস্তিত্ব বজায় রাখে, ও জীবের অস্তিত্ব বজায় রাখে, তাকে জনন বলে। তাহলে তাকে কি বলে, তাকে জনন বলে। তাহলে ইন জেনারেলি জনন কাকে বলে, ইন জেনারেলি জনন বলে হচ্ছে আমাদের কাকে, যে যদি আমাদের জৈবনিক পদ্ধতিতে জীব তার নিজ দেহ অংশের মাধ্যমে নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা জনন বলবো। এখন আমাদের যদি এই জননের তুমি ক্লাসিফিকেশন দেখেছো, এই জননের FICATI যদি ক্লাসিফিকেশন দেখেছো, তাহলে তোমরা কি পাবে, তাহলে তোমরা একে চারটি ভাগে ভাগ করতে পারবে। এক নম্বর ভাগের নামটা কি, এক নম্বর ভাগের নামটাকে আমরা বলবো অযৌন জনন। নাম্বার দুই ভাগের নামটাকে কি বলবো, নাম্বার দুই ভাগের নামটাকে আমরা বলবো অঙ্গজ জনন। এবং নাম্বার তিন ভাগের নামটাকে আমরা কি বলবো, যৌন জনন। নাম্বার চারের ভাগটাকে আমরা কি বলবো, না নাম্বার চারের ভাগটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের অপুংজনী জনন। তাহলে আমাদের এখান থেকে কি পড়লাম, অপুংজনী জনন। তাহলে ইন জেনারেলি আমরা যদি জনন বা রিপ্রোডাকশনকে দেখেছি, তাহলে আমাদের চার ভাগে ভাগ করা যায়। একটার নাম অযৌন জনন, একটার নাম যৌন জনন, আর একটার নাম অঙ্গজ জনন, একটার নাম অপুংজনী জনন। ক্লিয়ার এইটুকুনি, প্রত্যেকের ক্লিয়ার। চলো
এখন প্রশ্ন হলো যে আমাদেরকে প্রথম যে টপিকটা আছে সেই প্রথম টপিকটার নামটা কি? না প্রথম টপিকটার নামটাকে আমরা বলবো কি? অযৌন জনন। এবার এই যে অযৌন জনন আছে, এই অযৌন জননের একক কি? না এই অযৌন জননের একক হচ্ছে রেণু। তার মানে আমি যদি প্রশ্ন কি করেছি তোমাকে যে অযৌন জননের একক কি, উত্তর দেবে অযৌন জননের একক হলো আমাদের রেণু। এইবার আমি যদি তোমার সঙ্গে অযৌন জনন নিয়ে কিছুটা ডিল করি, তাহলে তুমি যে জিনিসটা পাবে, এই অযৌন জননকে ইন জেনারেলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম কি? প্রাণী। আর একটার নাম কি? উদ্ভিদ। যদি আমাদের প্রাণী হয়েছে তাহলে এই জননকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। একটার নামটাকে কি বলবো? বিভাজন দ্বারা। তাহলে প্রথম যে ভাগটা আছে সেই ভাগটার নামটা কি বলবো? বিভাজন দ্বারা বলবো। নাম্বার দুই যেটা আছে সেটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমাদের করকোদ্গম দ্বারা বলবো। করকোদ্গম দ্বারা বলবো। নাম্বার তিন যেটা বলবো সেই জিনিসটাকে আমরা পুনরুৎপাদন দ্বারা বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো? পুনরুৎপাদন। পুনরুৎপাদন দ্বারা বলবো। তাহলে ইন জেনারেলি আমাদের তিনটে জিনিস কেন? একটা জিনিসের নাম হচ্ছে আমাদের বিভাজন দ্বারা গেল, নাম্বার দুই আমাদের করকোদ্গম দ্বারা গেল, নাম্বার তিন গেল হচ্ছে আমাদের পুনর কি গেল? না আমাদের পুনরুৎপাদন দ্বারা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে তিনটে ভাগ আছে এই তিনটে ভাগ কোন কোন প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় সেটাও তোমাকে জানতে হবে। যে আমার এই জিনিসটা এই প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, ওই জিনিসটা ওই প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। সেই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের বিভাজন দ্বারা যখন হবে তখন এটি আমাদের দেখা যায় হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে। অর্থাৎ অ্যামিবার ক্ষেত্রে আমাদের কি না অযৌন জনন দেখা যাচ্ছে হয়েছে। নেক্সট কি বলবো আমাদের? নেক্সট যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? না সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি যে আমাদের বলো আমাদের হাইড্রা হচ্ছে এর রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো? করোদগম আমাদের কাজ কোন উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? না করোদগম হচ্ছে আমাদের হাইড্রা প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। এবং পুনরুৎপাদন কি? পুনরুৎপাদন দেখা যায় হচ্ছে আমাদের প্ল্যানেরিয়া উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। আমাদের কোথায় দেখা যায়? এটা হচ্ছে আমাদের প্ল্যানেরিয়া আমাদের যে প্রাণী আছে তার ক্ষেত্রে দেখা যায়। এইবার কি হয়েছে না আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যেটি আছে, এই উদ্ভিদের যে রেণু আছে এই উদ্ভিদের রেণুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়? চল রেণু। আর একটার নামকে কি বলা হয়? অচল রেণু। তাহলে আমাদের যদি চল রেণু থেকে থাকে তাহলে তার উদাহরণ কি? তাহলে তার উদাহরণ হচ্ছে আমাদের ভলভক্স। তাহলে তার উদাহরণ হচ্ছে ভলভক্স। এবং আমাদের যদি অচল রেণু থেকে থাকে তাহলে তার উদাহরণ হচ্ছে কি? মিউকর। তাহলে ইন জেনারেলি আমরা দুটো জিনিসকে বললাম। এক নম্বর জিনিসটার নাম হলো ভলভক্স এবং অপর জিনিসটার নামটা হলো আমাদের মিউকর। হয়েছে। এইবার দেখো যখন আমাদের ভলভক্স এবং মিউকর হয়ে গেল তখন আমাদের এই অযৌন জনন রিগার্ডিং দু রকমের জিনিস বা টার্মের সঙ্গে তোমার পরিচয় হতে হবে। এক নম্বর টার্মের নামটা কি? এক নম্বর টার্মের নামটাকে বলবো আমাদের অন্তঃকরক। অন্তঃকরক যেটি কি না আমার দেহের ভিতরে তৈরি করক। তাহলে অন্তঃকরক মানে কি? না আমাদের দেহের ভিতরে তৈরি করক। হয়েছে। এর আমাদের উদাহরণ কি? এর আমাদের উদাহরণ হচ্ছে আরশোলা। এর আমাদের উদাহরণ কি বলবো? এর উদাহরণ হচ্ছে আমাদের আরশোলা।
এবার কি চলে আসে? এবার চলে আসে লেখা হচ্ছে বহিঃকরক। অর্থাৎ বহিঃকরকের আমাদের কি, না কিছুই না, এটা হচ্ছে আমাদের দেহের বাইরে তৈরি করক হচ্ছে আমাদের এটা। এর উদাহরণ কি স্যার? এর উদাহরণ হচ্ছে আমাদের হাইড্রা। এর উদাহরণ কি আমাদের? এর উদাহরণ হচ্ছে আমাদের হাইড্রা। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে ইন জেনারেলি আমরা যদি দেখেছি, তাহলে আমাদের দেহের ভেতরে অন্তঃকরক এবং বহিঃকরক আমরা এই জিনিসটাকে জানতে পারছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? এইবার চলে এসো কোথায় আমাদের, না এইবার চলে এসো আমাদের, না অঙ্গজ জননে চলে এসো। কোথায় চলে এসো? অঙ্গজ জনন। অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জননের কথা যদি আমি ডিল করি, তাহলে অঙ্গজ জনন বলতে তুমি কি বোঝো? অঙ্গজ জনন মানে দেখো, নাম শুনেই প্রত্যেকে বুঝতে পারছে যে যেখানে আমাদের অঙ্গ থেকে নতুন অপত্যজনু তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা অঙ্গজ জনন বলবো। তাহলে অঙ্গজ জনন কাকে বলে? না আমাদের যদি কোনো প্রাণীর ক্ষেত্রে কোনো একটা অঙ্গ থেকে আমাদের নতুন অপত্যজনু তৈরি হয় বা নতুন অপত্যজনু ক্রিয়েশন হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো কি? আমাদের অঙ্গজ জনন বলবো। এইবার এই যে অঙ্গজ জননের কথা বলছি, এই অঙ্গজ জননকে তুমি যদি দেখেছো, তাহলে অঙ্গজ জননকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি বললাম কথাটা? অঙ্গজ জননকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগের নামটা কি? এক নম্বর ভাগের নামটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন। আর নাম্বার দুই ভাগের নামটাকে আমরা কি বলবো? না নাম্বার দুই ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে কি? কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে আমাদের দুটি জিনিস গেল, একটা জিনিসের নাম প্রাকৃতিক, আর একটা জিনিসের নাম কৃত্রিম। তাহলে দেখো, যদি আমাদের প্রাকৃতিক থেকে থাকে, তাহলে এই অঙ্গজ জননকে আমাদের চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগের নামটা কি? এক নম্বর ভাগের নামটাকে আমরা বলবো খণ্ডী ভবন। নাম্বার দুই ভাগের নামটাকে কি বলবো? নাম্বার দুই ভাগের নামটাকে বলবো কাণ্ডজ। নাম্বার তিন ভাগের নামটাকে কি বলবো? পত্রজ। নাম্বার চার ভাগের নামটাকে কি বলবো? নাম্বার চার ভাগের নামটাকে বলবো বুলবিল দ্বারা। নাম্বার চার ভাগের নামটাকে কি বলবো? আমরা বুলবিল দ্বারা বলবো। এখন প্রথম আমাকে কথার উত্তর দাও যে আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন, যার একটা পার্ট হচ্ছে আমাদের কি, না খণ্ডী ভবন। এই খণ্ডী ভবনটা আমাদের কোন কিসের ক্ষেত্রে দেখা যায়? না এই ক্ষেত্রে মনে রাখবে, আমাদের এই খণ্ডী ভবনটা পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। কিসের ক্ষেত্রে দেখা যায়? না আমাদের এই খণ্ডী ভবনটা পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। এরপরে চলে এসো কাণ্ডজ। কাণ্ডজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখা যায়, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? না আমাদের ক্ষেত্রে এটি হচ্ছে আলুর ক্ষেত্রে দেখা যায়। কাণ্ডজ জনন কার ক্ষেত্রে দেখা যায়? না কাণ্ডজ জননের যে আমাদের কি, না আমাদের আলুর ক্ষেত্রে দেখা যায়। নাম্বার তিন, পত্রজটা কোথায় দেখা যায়? পত্রজটা আমাদের দেখা যায় হচ্ছে আমাদের যে পাথরকুচি আছে, এই পাথরকুচি গাছের ক্ষেত্রে আমাদের পত্রজ যেটা আছে সেটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কি হয়েছে, না আমাদের বুলবিল দ্বারা যদি গঠন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? না বুলবিল দ্বারা যদি দেখি, তাহলে আমাদের চুপড়ি আলুর ক্ষেত্রে দেখা যায়। বুলবিল দ্বারা যদি দেখেছি, তাহলে আমাদের যে জিনিসটা পাবো সেটা হচ্ছে চুপড়ি আলুর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখা যায়। ক্লিয়ার হলো কি হলো না বলো? তাহলে ইন জেনারেলি আমরা যদি কথা বলেছি, তোমার সাথে ডিল করেছি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই চারটে জিনিসকে পাবো।
তাহলে বাকি রইল কি? বাকি রইল হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন বাকি রইল। তাহলে এখানে যদি আমি কৃত্রিম অঙ্গজ জননকে নিয়ে ভাগ করেছি, তাহলে আমরা কি কি পাবো আর কি কি পাবো না। তাহলে দেখো, কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রেও আমরা যেমন প্রাকৃতিক অঙ্গজ জননকে 4 ভাগে ভাগ করতে পেরেছি, আমাদের কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রেও আমাদের কি হবে না 4 ভাগে ভাগ করতে পারবো। 1 নম্বর ভাগের নামটা কি? 1 নম্বর ভাগের নামটা হচ্ছে আমাদের শাখা কলম। নাম্বার 2 ভাগের নামটা কি? নাম্বার 2 ভাগের নামটাকে আমরা কি বলবো? দাবা কলম। নাম্বার 3 ভাগের নামটাকে কি বলবো? আমাদের গুটি কলম। কি বললাম কথাটা? গুটি কলম। এবং নাম্বার 4-এর যে ভাগটা আছে, এই নাম্বার 4-এর ভাগটাকে আমরা বলবো হচ্ছে কি না, আমরা বলবো জোড় কলম। তাহলে ইন জেনারেলি যদি আমি লক্ষ্য করেছি এবং তোমার সাথে কথা বলেছি কি নিয়ে না, রিগার্ডিং কৃত্রিম অঙ্গজ জনন, তাহলে তুমি বলবে কি যে না, কৃত্রিম অঙ্গজ জননকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগের নামটাকে যেটা বলবো, সেই ভাগের নামটাকে আমরা বলছি কি যে আমার কৃত্রিম অঙ্গজ জননের শাখা কলম। নাম্বার 2 কে দাবা কলম, নাম্বার 3 কে গুটি কলম, নাম্বার 4 কে জোড় কলম। এবার প্রত্যেকটা উদ্ভিদে যে সবগুলো একসাথে যে কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করে দেবো বা লাগিয়ে দেবো, সেটা তো পসিবল না। তাহলে পসিবলটা কি আমাদের? পসিবলটা হচ্ছে আমাদের শাখা কলম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন গাছে দেখা যায়? শাখা কলম হচ্ছে আমাদের গোলাপ গাছে দেখা যায়। নাম্বার 2, আমাদের দাবা কলম কোন গাছে দেখা যায়? দাবা কলম হচ্ছে লেবু গাছে দেখা যায়। গুটি কলম কোন গাছে দেখা যায়? গুটি কলম হচ্ছে আম গাছে দেখা যায়। এবং জোড় কলম কোন গাছে দেখা যায়? জোড় কলম হচ্ছে আমাদের লিচু গাছে দেখা যায়। তাহলে ইন জেনারেলি যখন আমি কি বলছি তোমাকে না, যখন আমি কোনো একটা কৃত্রিম অঙ্গজ জননকে নিয়ে আলোচনা করছি, তখন আমাদের এই জিনিসটার কথা আসবে। এইবার যখন তোমরা অঙ্গজ জনন নিয়ে পড়াশোনা করছো বা আলোচনা করছো, তখন প্রথমে একটা কথাকে মনে রাখবে। কি কথাকে মনে রাখবে? যে আমাদের যে অঙ্গজ জনন আছে, এই অঙ্গজ জননের ক্ষেত্রে দুটো টার্ম হয়। একটার নামটাকে কি বলবো? অন্তর্নিষেক বলবো। আর একটার নামটাকে কি বলবো? বহির্নিষেক বলবো। একটার নামটাকে অন্তর্নিষেক বলবো, আর একটা টার্মটাকে আমরা বহির্নিষেক বলবো। অন্তর্নিষেক মানে কি? যেই নিষেক পদ্ধতি জীবদেহের ভেতরে ঘটে, তাকে আমরা অন্তর্নিষেক বলি। তার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের মানুষ, পাখি ইত্যাদি। তাহলে উদাহরণ কি বলবো? উদাহরণ হচ্ছে মানুষ, পাখি ইত্যাদি। এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা বলবো কি না, আমাদের অন্তর্নিষেক বলবো। আর বহির্নিষেকের ক্ষেত্রে কি বলবো না, বহির্নিষেকের ক্ষেত্রে আমরা বলবো মাছ, ব্যাঙ ইত্যাদি। বহির্নিষেকের ক্ষেত্রে আমরা কি বলবো? মাছ, ব্যাঙ ইত্যাদিকে বলবো আমাদের বহির্নিষেক কথাটি বলবো। তাহলে ইন জেনারেলি এই দুটো হচ্ছে আমাদের টোটাল টার্মকে বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার আমাদের অন্তর্নিষেক, বহির্নিষেক এই জিনিসটা যেখানে আমাদের পড়া হবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? আমাদের অঙ্গজ জনন বলবো। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দুটো কমপ্লিট হয়ে গেল। একটা জিনিসের নামটাকে আমরা এটা বলছি, একটা জিনিসের নামটাকে অঙ্গজ অযৌন কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমাদের মোস্ট কমপ্লিকেটেড এবং আমাদের মানুষদের ক্ষেত্রে যে রিপ্রোডাকশন সিস্টেমটা দেখা যায়, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি? যৌন জনন বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? যৌন জনন বলবো। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমার সাথে যৌন জনন নিয়ে ডিল করেছি, তাহলে কি পাবো আর কি পাবো না সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, প্রথম কথা না, আমাদের যদি যৌন জননকে তুমি দেখেছো, তাহলে একে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়।
কি কি ভাগে স্যার? একটার নাম হলো আমাদের সংশ্লেষ বা কনজুগেশন, নাম্বার দুইয়ের নামটাকে কি বলবো? নাম্বার দুইয়ের নামটাকে বলবো নিষেক বা সিনগ্যামি, নিষেক বা সিনগ্যামি। তাহলে ইন জেনারেলি আমি যদি তোমার সঙ্গে ডিল করেছি, তাহলে যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? আমাদের সংশ্লেষ বা কনজুগেশন। আর একটা যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলেছি? সেই জিনিসটার নামটাকে বলছি নিষেক বা সিনগ্যামি। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এইবার যখন আমি এই জিনিসটাকে নিয়ে আলোচনা করছি, এই সংশ্লেষ কাকে বলে আমার জানা আছে? না, উত্তর হচ্ছে কি না, আমার জানা নেই। তাহলে আমাদের নিষেককে কয় ভাগে ভাগ করা যায়? না, নিষেককে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। একটার নামটা কি? একটার নামটা হচ্ছে আমাদের আইসোগ্যামি। একটার নামটাকে কি বলবো? একটার নামটাকে বলবো আইসোগ্যামি। নাম্বার দুইয়ের নামটাকে কি বলবো? নাম্বার দুইয়ের নামটাকে বলবো আমাদের অ্যানাইসোগ্যামি। নাম্বার তিনের নামটাকে কি বলবো? নড়িও না। নাম্বার তিনের নামটাকে কি বলবো? উগ্যামি। তাহলে ইন জেনারেলি আমাদের তিনটে জিনিস থাকে। একটা জিনিসের নামকে বলে আইসোগ্যামি, একটা জিনিসের নামকে বলে অ্যানাইসোগ্যামি, এবং নাম্বার তিন যেটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? উগ্যামি বলবো। তাহলে ইন জেনারেলি যদি আমি এখানে আলোচনা করেছি, কি আলোচনা করেছি? যে আমাদের সংশ্লেষ জিনিসটা কি, তাহলে কি উত্তর দেবে? না, আমাদের যদি জিজ্ঞেস করে যে সংশ্লেষ কি, তাহলে এখানে লেখা উত্তর যে সরল যৌন জননী, কি বললাম কথাটা? যে সরল যৌন জননে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী। তাহলে কি ধর্মী? না, একই প্রজাতিভুক্ত, একই প্রজাতিভুক্ত কি হয়েছে? না, দুটি ভিন্ন ধর্মী, দুটি ভিন্ন ধর্মী সচল আইসোগ্যামেটের, কিসের? না, সচল আইসোগ্যামেট, সচল আইসোগ্যামেটের কিসের ফলে? না, মিলনের ফলে জাইগোস্পোর গঠন হয়। আইসোগ্যামেটের মিলনের ফলে, মিলনের ফলে আমাদের কি হয়েছে? না, জাইগোস্পোর গঠন হয়। জাইগোস্পোর গঠন হয়, তাকে কি বলে? তাকে সংশ্লেষ বলে। তাকে কি বলে? তাকে সংশ্লেষ বলে। তাহলে ইন জেনারেলি কি বললাম কথাটা? ইন জেনারেলি যে কথাটি বললাম সেই কথাটি হচ্ছে এই কথাটি, যে সরল যৌন জনন পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেটের মিলনের ফলে জাইগোস্পোর গঠন হয়, তাকে আমরা কি বলবো? সংশ্লেষ বলবো। এইবার সংশ্লেষ যে দেখা যায়, এই সংশ্লেষ কার ক্ষেত্রে দেখা যায়? মানের উদাহরণটা কিসের? এর উদাহরণটা হচ্ছে আমাদের প্যারামেসিয়াম। এর উদাহরণটা কি আমাদের? এর উদাহরণটা হচ্ছে আমাদের প্যারামেসিয়াম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের সংশ্লেষ পার্ট কমপ্লিট হলো। এরপরে আমাদের যে পার্ট শুরু হচ্ছে সেই পার্টের নাম কি? সেই পার্টের নাম হচ্ছে নিষেক। সেই পার্টের নামটাকে কি বলবো? সেই পার্টের নামটাকে আমরা বলবো নিষেক। এখন প্রশ্ন হচ্ছে যে নিষেক কাকে বলে? তাহলে নিষেক কাকে বলে? না, নিষেক বলে হচ্ছে আমাদের যে যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ীভাবে মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি করে, তাকে কি বলে? নিষেক বলে। তাহলে এখান থেকে লেখো যে
যৌন জনন পদ্ধতিতে। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের স্থায়ীভাবে মিলনের ফলে নতুন অপত্য জীব তৈরি হয়। নতুন অপত্য জীব তৈরি হয় তাকে নিষেক বলে। তাহলে নিষেক কাকে বলে? নিষেক বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে নিষেক বলে। এবার আমাদের যে নিষেক আছে, এই নিষেকের ক্ষেত্রে আমাদের 3 রকমের ভাগ হয়। প্রথম যে ভাগ, সেই ভাগটার নামটাকে আমরা কি বলবো? প্রথম ভাগটাকে তোরা বলবি আইসোগ্যামি বলবি। প্রথম ভাগটাকে কি বলবি? প্রথম ভাগটাকে বলবি আইসোগ্যামি বলবি। ঠিক আছে? এখন যদি আমাদের আইসোগ্যামি নিয়ে আমরা ডিল করি, তাহলে কি বলবো? আইসোগ্যামি কাকে বলে? না, আকার এবং আয়তনে ভিন্ন। তাহলে এখানে লেখো কি? আকার ও আয়তনে এক। ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে আইসোগ্যামি বলে। তাহলে দুটো ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে আমরা কি বলবো? আইসোগ্যামি বলে। তাহলে আইসোগ্যামি কি জিনিস? না, আইসোগ্যামি জিনিসটা হচ্ছে এরকম, যে আমাদের দুটি ভিন্ন ধর্মের যে জনন কোষ আছে, সেই জনন কোষের যে মিলন আছে, এই জনন কোষের মিলনকে আমরা কি বলবো? না, আমাদের কি আইসোগ্যামি বলবো। এই যে আইসোগ্যামির কথা আছে, এই আইসোগ্যামির ক্ষেত্রে আমাদের যে দুটি জিনিস আছে, একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? মিউকর বলবো। একটা জিনিসের নামটাকে কি বলবো? মোনোসিস্টিস বলবো। তাহলে এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের মিউকর বলবো। এবং আর একটা জিনিসের নামকে কি বলবো? আর একটা জিনিসের নামকে বলবো হচ্ছে কি? যে মোনোসিস্টিস বলবো। মোনোসিস্টিস বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের উদাহরণ। তাহলে ইন জেনারেলি কি বলবো না কি বলবো না সেটাকে দেখে নাও। একটা জিনিসের নামকে বলবো মিউকর, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? মোনোসিস্টিস। এটা কিসের উদাহরণ? আইসোগ্যামের উদাহরণ। এবং নাম্বার 2 এর জায়গায় চলে এসে, নাম্বার 2 এর জায়গার নামটা কি? নাম্বার 2 এর নামটা যেটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? অ্যানাইসোগ্যামি বলবো। নাম্বার 2 জায়গাটার নামটাকে কি বলবো? অ্যানাইসোগ্যামি বলবো। এই যে অ্যানাইসোগ্যামের কথা আছে, অ্যানাইসোগ্যামের যে জায়গাটা আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কি বলবো? না, এর ক্ষেত্রে আমি বলবো যে আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। তাহলে কি বলবো কথা? আকারে এক ও আয়তনে ভিন্ন। আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, দুটি আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলে? না, জনন কোষের যে মিলন আছে, এই জনন কোষের মিলনকে কি বলবো আমরা? না, জনন কোষের মিলনকে আমরা বলবো কি? অ্যানাইসোগ্যামি বলবো। জনন কোষের মিলনকে কি বলবো? অ্যানাইসো অ্যানাইসোগ্যামি অ্যানাইসোগ্যামি বলে। তাহলে এখান থেকে আমরা কি বলবো? অ্যানাইসোগ্যামি বলে। তাহলে ইন জেনারেলি কি শিখলাম? না, ইন জেনারেলি যে পার্টটা শিখলাম, সেই পার্টটা কি পার্ট আমাদের? যে আমাদের আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের যে মিলন আছে, সেই জনন কোষের মিলনকে আমরা বলবো
অ্যানাইসোগ্যামি বলবো। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? এইবার যখন আমাদের এই অ্যানাইসোগ্যামির কথা আসবে তখন আমাদেরকে একটা কথাকে জানতে হবে। কি কথাকে জানতে হবে? প্রথম কথা ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের অ্যানাইসোগ্যামি দেখা যায়, সেটি যে দেখা যায় সেটি কোন কিসের ক্ষেত্রে দেখা যায়? না এটি আমাদের দেখা যায় হচ্ছে কিসের ক্ষেত্রে? না এটি আমাদের দেখা যায় হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখান থেকে কি উত্তর দেবে? এখান থেকে উত্তর দেবে হচ্ছে কি ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে দেখা যায়। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? হয়েছে। এবার যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি উগ্যামি বলবো। সেই জিনিসটার নামটাকে কি বলবো? উগ্যামি। তাহলে উগ্যামি কাকে বলে? না উগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে যে আকার এবং আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে উগ্যামি বলে। তাহলে কিসে ভিন্ন? তাহলে এখানে লেখো আকার ও আয়তনে ভিন্ন। আকার ও আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলে? না জনন কোষের যে মিলন আছে, এই জনন কোষের মিলনকে আমরা কি বলবো? মিলনকে উগ্যামি বলবো। উগ্যামি বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু এই যে ব্যাপারটি গেল, এটা হচ্ছে আমাদের দুটি ভিন্ন ধর্মী। যেমন কি আমাদের, যেমন হচ্ছে আমাদের মানুষ, অর্থাৎ আমাদের যৌনাঙ্গ, অর্থাৎ ছেলেদের যৌনাঙ্গ এবং স্ত্রীদের যৌনাঙ্গ, তাতে দেখো দুটো দেখতে কিন্তু দুটোই আলাদা। ঠিক আছে। এবং এছাড়া কি দেখা যায়? এছাড়া যেটা দেখা যায় সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মাছ। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে মাছের কথা বলবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার। চলো এইবার আমাদের যখন জাইগোট গঠন হবে তখন কিন্তু আমাদের মাস্ট বি বিপরীত লিঙ্গ বিশিষ্ট আমাদের কিন্তু একটা করে পার্ট লাগবে। মানে আমার মাতারেন, আমার পিতারেন, এই দুটো মিলিয়েই কিন্তু আমার 2n তৈরি হয়েছে। কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে বল? আমাদের মাতারেন, আমাদের পিতারেন, এই দুটো মিলিয়ে আমাদের 2n তৈরি। তার মানে আমার যদি মাতা একা মনে করতো আমাকে জন্ম দেবে, পারবে না? পারবে না। যদি উল্টোটা বলি, পিতা যদি একা মনে করতে জন্ম দেবে, পারবে কি পারবে না? হয়ে গেল। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আমাদের যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? যে আমরা যখন একটা প্রাণীকে দেখছি, সেই প্রাণীকে দেখার সময় কি দেখব? তারা যেন মাস্ট বি সেপারেট, বা মাস্ট বি সেপারেট কথাটা বলা ভুল, অপোজিট জেন্ডারের হয়। অর্থাৎ আমার মা যদি ফিমেল হয়, আমার বাবাকে মাস্ট বি মেল হতে হবে। আমার বাবাও যদি ফিমেল হয়ে যায়, একটা অন্য প্রজাতি যদি ফিমেল হয়ে যায়, দুটো ফিমেল কিন্তু একসাথে কোনো অপত্য জনুকে তৈরি করতে পারবে না। তাহলে একসাথে কি করতে পারবে না? একসাথে আমাদের কোনো অপত্য জনুকে তৈরি করতে পারবে না। তাহলে তৈরি করতে পারবে কখন? আর যখন কিনা আমাদের এই জিনিসটা হবে তখন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো কি পারোনি বলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে। এবার দেখো চলে আসে কোথায়? এবার চলে আসে হচ্ছে আমাদের নেক্সট এন্ড লাস্ট এন্ড ফাইনাল যে রিপ্রোডাকশন সিস্টেম আছে, যে নেক্সট এবং লাস্ট এবং ফাইনাল রিপ্রোডাকশন সিস্টেম, যার নাম হলো আমাদের অপুংজনী জনন। যার নামটাকে বলবো কি অপুংজনী জনন। তাহলে আগে অপুংজনী জনন যাওয়ার আগে, অর্থাৎ তোমাকে আমি অপুংজনী জনন পড়াবো, তার আগে আমাদের কি বলবো? যে আমাদের দু রকমের জিনিস হয়। একটাকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস, একটাকে বলা হয় ওজেনেসিস।
এইবার দেখো, ইন জেনারেলি যখন আমাদের যৌন জনন নিয়ে তুমি পড়াশোনা করছো, বা তুমি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে ডিল করছো, তখন আমাদের একটা কথার নাম আছে, সেই জিনিসটার নামটাকে বলা হয় কি? যৌন দ্বিরূপতা। প্রথম কথা কি বলবো? যৌন দ্বিরূপতা। তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ আমি এবং আমার এক বান্ধবী, সারা যখন ছোট ছিলাম, প্রথম দিন কিন্তু আমাদের একমাত্র সেক্সুয়াল অর্গান ছাড়া, আমাদের মেন সেক্সুয়াল অর্গান ছাড়া ছাড়া কিন্তু আমাদের মধ্যে বেসিক কোন রকম ডিফারেন্স ছিল না। বাট বর্তমানে যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এই প্রাপ্তবয়স্ক হওয়ার দিক থেকে দেখতে গেলে আমরা যেটা দেখতে পেয়েছি, যে তার শারীরিক গঠন একরকম ভাবে বৃদ্ধি পেয়েছে, আমার শারীরিক গঠন অন্যরকম ভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখান থেকে কনসেপ্ট আছে যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা কি? না, আমাদের বহির আকৃতির দিক থেকে পুরুষ ও স্ত্রীকে পৃথক করার যে ঘটনা, তাহলে বহির আকৃতির দিক থেকে, বহির আকৃতির দিক থেকে পুরুষ ও স্ত্রীকে আলাদা করার যে ঘটনা, আলাদা করার যে ঘটনা, তাকে যৌন দ্বিরূপতা বলে। তাকে কি বলে? যৌন দ্বিরূপতা বলে। তাকে যৌন দ্বিরূপতা বলে। তাহলে যৌন দ্বিরূপতা কাকে বলে? না, যৌন দ্বিরূপতা হচ্ছে তুমি বাইরে থেকে দেখলে, অর্থাৎ আমি যদি তোমাকে দেখি, তাহলে একটা আমি যদি মেয়েকে দেখি, তাহলে মেয়েকে দেখলে কি কি দেখতে পাবো? প্রথম কথা কি দেখতে পাবো? স্যার, তার ইয়ে যেটা আছে, তার যে মুখ আছে, মুখে কোনো দাড়ি গোঁফ কিচ্ছু নেই, প্রথম কথা। নাম্বার দুই কি স্যার? তার দেহের মধ্যে একটি দুটি স্তনগ্রন্থি বর্তমান, ঠিক আছে? এইটা এবং তার ত্বক কি যথেষ্ট নরম। এটাই যদি আমাদের ছেলেদের ক্ষেত্রে দেখি, দাড়ি গোঁফ আছে, স্তনগ্রন্থি অবর্তমান আছে, এবং আমাদের যে শরীরের যে পেশি, সেই পেশিটা যথেষ্ট পরিমাণে শক্ত। এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো যৌন দ্বিরূপতা বলবো। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো যৌন দ্বিরূপতা বলবো। এখন যদি আমি তোমার সঙ্গে যৌন দ্বিরূপতা নিয়ে ডিল করতে বসি, তাহলে তুমি কি পাবে আর কি পাবে না, সেইটা নিয়ে প্রথমে দেখো একটুখানি। তাহলে প্রথম কথা, যদি আমি তোমার সঙ্গে কি নিয়ে বসছি? না, যৌন দ্বিরূপতা নিয়ে বসছি। তাহলে আমাদের যেমন পুরুষ সিংহ যারা আছে, তাদের কেশর থাকে, এবং আমাদের যারা স্ত্রী সিংহ আছে, তাদের কিন্তু কেশর থাকে না। আমাদের যারা স্ত্রী সিংহ আছে, তাদের কিন্তু কোন রকম কেশর থাকে না। ক্লিয়ার হয়েছে? এবার চলে এসো কোথায়? এবার চলে এসো আমাদের অপুংজনী জননের ক্ষেত্রে। এবার কোথায় চলে আসো? অপুংজনী জনন। দেখো, পড়াচ্ছি তো, মোটামুটি তো পড়াচ্ছি। তো আমার একটাই কথা, আমার কথাটি হচ্ছে এটাই, যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা কিন্তু প্রত্যেকে এই নোটসটাকে খাতায় লেখো। তোমরা হয়তো বলবে, স্যার আমাদের তো প্রথমেই স্যার বলেছেন যে আমরা ভিডিও রেকর্ডেড পেয়ে যাব এবং নোটস পেয়ে যাব। তো তুমি হাজার একটা জায়গায় নোটস পাও, হাজার একটা জায়গায় পিডিএফ পাও, আমি ওসব কিছু জানি না। আমি শুধু তোমাকে এটুকুনি বলছি, যে তুমি কিন্তু এই জিনিসটাকে খাতায় নোট করবে। খাতায় নোট না করলে কিন্তু তোমার মাথায় কিচ্ছু থাকবে না আর 2 ঘন্টা পরে। ক্লিয়ার হয়েছে? এখানটা করে ব্যাপারটা চলে গেল। তাহলে অপুংজনি কাকে বলে? না, অপুংজনি বলে হচ্ছে না আমাদের প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া, ও, অর্থাৎ প্রাকৃতিক নিয়মে
অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া আমাদের কি হবে না অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ বা নতুন জীব তৈরির পদ্ধতিকে, তাহলে এখান থেকে কি বলবো, সরাসরি ভ্রূণ বা নতুন জীব তৈরির পদ্ধতিকে অপুংজনী বলা হয়। তাহলে অপুংজনী কাকে বলে না, অপুংজনী বলে হচ্ছে কি যে আমাদের যদি অপুংজনী কাকে বলা হয় না, অপুংজনী বলা হচ্ছে এই জিনিসটাকে যে আমাদের প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ উৎপাদন বা নতুন জীব যে পদ্ধতি আছে মানে তৈরির যে পদ্ধতি আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো অপুংজনী জনন বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এখন অপুংজনী জননের কথা যখন আসবে, এইটা আমাদের দুই রকম ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটা কি, একটা জিনিসের নামটা স্বাভাবিক স্বাভাবিক অপুংজনী। স্বাভাবিক অপুংজনী মানে কি, যে আমাদের যেগুলো নর্মালি হয় তাকেই আমরা বলবো স্বাভাবিক অপুংজনী, মানে আমাদের যেগুলো নর্মালি হচ্ছে সেই জিনিসের স্বাভাবিক অপুংজনী। এর আমাদের উদাহরণ কি আছে স্যার, এর আমাদের উদাহরণ আছে হচ্ছে কি আছে বলো, এর আমাদের উদাহরণ হচ্ছে মিউকর আছে। এর উদাহরণ কি আছে বলো, মিউকর আছে। এবং এর আমাদের উদাহরণ আছে কি, পাইরোগাইরা আছে। এর উদাহরণ কি আছে আমাদের, এর উদাহরণ আছে স্পাইরোগাইরা আছে। এর উদাহরণ কি আছে, বলতা আছে। এর উদাহরণ কি আছে, বলতা আছে। এবং এর উদাহরণ কি আছে আমাদের, পুরুষ মৌমাছি আছে। এর উদাহরণ কি আছে, পুরুষ মৌমাছি আছে। ইন জেনারেল গেল। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, যে আমাদের কৃত্রিম অপুংজনির উদাহরণ কি না, কৃত্রিম অপুংজনির কথা যখন আসবে তাহলে প্রথম কথা এখানে হেডিং লেখো, কৃত্রিম অপুংজনি। কৃত্রিম অপুংজনি, কৃত্রিম অপুংজনির কথা যদি আমি তোমাকে বলেছি কি পাবে কি পাবে না, তাহলে লেখো যে বাহ্যিক প্রভাবকের, বাহ্যিক প্রভাবক মানে কি গো, বাহ্যিক প্রভাব মানে কি আমাদের উষ্ণতা, এক্স রে ইত্যাদির প্রভাবে দ্বারা, বাহ্যিক প্রভাব দ্বারা অপুংজনী জনন ঘটলে, তাহলে বাহ্যিক প্রভাব দ্বারা জনন ঘটলে তাকে কি বলে, তাকে অপুংজনী জনন বলে, তাকে অপুংজনী জনন বলে, অপুংজনী জনন বলে। তাহলে ইন জেনারেলি কি বললাম কথাটা না, ইন জেনারেলি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যদি বাহ্যিক কোনো উদ্দীপকের দ্বারা বা বাহ্যিক কোনো ঘটনার দ্বারা যদি আমাদের এটা ঘটে তাহলে তাকে আমরা কি বলবো, তাহলে তাকে আমরা অপুংজনী জনন বলবো। তাহলে আমাদের যদি এই অপুংজনী জননের ক্ষেত্রে অর্থাৎ কৃত্রিম অপুংজনী জননের ক্ষেত্রে দেখেছি, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, উভচর বলবো। নাম্বার দুইয়ের নামটাকে কি বলবো, নাম্বার দুইয়ের নামটাকে পক্ষী বলবো। নাম্বার তিনের নামটাকে শামুক বলবো। তাহলে ইন জেনারেলি আমাদের যে তিনটে পার্ট আছে এই তিনটে পার্টকে আমি যদি দেখেছি তাহলে কি পাবো না, আমরা তিনটে পাঠকে বলবো হচ্ছে আমাদের কৃত্রিম অপুংজনির উদাহরণ। এইবার যখনই আমাদের কৃত্রিম অপুংজনির কথা আসে তখনই আমাদের যে জিনিসটা থাকবে সেই জিনিসটা সম্বন্ধে একটুখানি আলোচনা করে নাও। প্রথম কথা কি আলোচনা করবে, নাম্বার এক, নাম্বার এক যেটা বলবো, একটা ট্রাম আছে। কি ট্রাম স্যার না, পার্থেনোকার্পি কাকে বলা হয়, পার্থেনোকার্পি।
পার্থেনোকার্পি কাকে বলা হয়? না, পার্থেনোকার্পি জিনিসটা বলা হয় তাকে, কাকে না, যদি আমাদের হরমোনের প্রয়োগে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপন্ন করার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়। তাহলে এখানে লেখো যে হরমোনের প্রভাবে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপন্ন করাকে ফল উৎপন্ন করাকে পার্থেনোকার্পি বলে। তাকে কি বলে? পার্থেনোকার্পি বলে। তাহলে পার্থেনোকার্পি কাকে বলে? না, পার্থেনোকার্পি বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে কি বলে বলো? পার্থেনোকার্পি বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকের ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এটা আমাদের কোথায় দেখা যায়? না, এটা আমাদের দেখা যায় হচ্ছে আমাদের আঙুলে দেখা যায়। এটা আমাদের উদাহরণ কি স্যার? না, এর যে এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে আমাদের আঙুলে দেখা যায় 1 নম্বর। নাম্বার 2 যে জিনিসটা আছে সেটি আমাদের আপেলে দেখা যায়। নাম্বার 3 যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের কলাতে দেখা যায়। তাহলে ইন জেনারেলি যদি আমি বলেছি তাহলে আমরা কি পাবো? না, পাবো হচ্ছে আঙুর পাবো, আপেল পাবো এবং কলা পাবো। এই 3টে জিনিসে আমাদের কিন্তু দেখা যায়। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এখান থেকে তাহলে এইটা কি গেল? এই জিনিসটা গেল হচ্ছে আমাদের অপুংজনী জননের কথা গেল। তাহলে আমি এবার তোমাদের কাছে যাচ্ছি, ওয়েট করে প্রত্যেকে। তাহলে এক সেকেন্ড, প্রত্যেকে ক্লাসটি যারা করছো বা দেখলে তাদের এইটুকুনি জায়গার মধ্যে আগে বলো প্রত্যেকে খাতায় নোট করেছো কি করনি? তন্ময়, বুলটি, কেয়া, সেকারুল, কণিকা, জয়তী, মৌসুমী, প্রত্যেকে বলো যে তোমরা প্রত্যেকে খাতায় নোট করেছো না করনি? আচ্ছা, জয়তী বলছো করেছে। আচ্ছা, হিয়া বলছে করেছে। আচ্ছা, তাহলে ইন জেনারেলি দেখো, না আমি ভগবান, না তোমরা যারা করছো এখানে পড়াশোনা করছো তারা কেউ ভগবান। তবু তোমাদেরকে আমি শুধু একটা কথাই বলতে পারি। কি কথা বলতে পারি? যে তোমরা যদি আমাকে হেল্প করেছো, তোমরা না নিজেরা 100%, না আমি নিজে 100%, তোমরা যদি আমাকে 80% হেল্প করেছো, আমি আমাদের যে নোটস আছে, পিডিএফ আছে ইত্যাদি প্রভৃতির মাধ্যমে আমি তোমাদেরকে 100% করে দেওয়ার চেষ্টা করব। ওকে? এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের যে ক্লাস হচ্ছে এই ক্লাস কিন্তু যে শুধুমাত্র বাংলা ভাষায় হবে এটা না, বা শুধুমাত্র ইংরেজি ভাষায় হবে সেটা নয়। আমাদের কিন্তু টোটাল যে ক্লাসটা, এই টোটাল ক্লাসটা কিন্তু আমাদের বাংলা এবং ইংরাজিতে টোটালটাই হবে। মানে যেমন আমাদের পার্থেনোকার্পি এই টার্মটা কিন্তু ইংরাজি, বা আমি যেমন এখানটা করে লিখেছি যে কিছু কিছু লেখাগুলোকে দেখবে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ইংরাজি টার্ম। তো সেই ক্ষেত্রে এরকম ভেবো না যে কোনো রকম কিছু অসুবিধা হবে। ঠিক আছে? এবার তাহলে তোমরা আমাকে আগে একটা উত্তর দাও। কি উত্তর দেবে? যে স্যার আপনি যে আমাকে এতক্ষণ ধরে পড়ালেন, আর তোমাদের এমনি কি কোনো রকম বুঝতে অসুবিধা আছে? যে স্যার এই কোশ্চেনটা বললে একটু ভালো হতো, এই জায়গাটা করে যদি একটু বুঝিয়ে দিতেন আর একবার তাহলে ভালো হতো, এরকম কিছু? যারা যারা খাতায় নোট করছো তাদের ক্ষেত্রে যেটা লস হবে, আগে বলি, আগে লসের কথাই আসি। সেই ক্ষেত্রে তাদের পেন, খাতা, ব্রেন 3টে নষ্ট হবে। আর যারা খাতায় লিখছো না তাদের হয়তো এগুলো লাভ হবে, কিন্তু যা ক্ষতি হবে সেটি হয়তো মুখের ভাষায় বলা অপূরণীয় যোগ্য।
তোমরা প্রত্যেকে একবার বলো যে প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, যারা যারা আছো। জয়িতা বুঝতে পেরেছো, আচ্ছা। আচ্ছা, ভীষণ ভালো বুঝেছে সুমনা রায়। আচ্ছা, তাহলে আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকে যদি বুঝতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসে শেষে বা প্রত্যেকটা কাজের শেষে একটা মূল্যায়ন বলে কথা থাকে। সেই মূল্যায়নের কথা আমি যদি তোমার সঙ্গে আসি, তাহলে সেটা কি মূল্যায়ন হবে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কি কোশ্চেন ছিল বলো জয়িতা? তাহলে প্রথম কোশ্চেন উত্তর দেবে, প্রত্যেকে উত্তর দেবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? উত্তরটা 1 নম্বর কোশ্চেন, 1-এর এ বি সি ডি কি উত্তর হবে আমিও জানি না, তুমিও জানো না। তোমার যেটা মনে হচ্ছে উত্তর হবে, সেই উত্তরটা তুমি লিখবে 1-এর এ বা 1-এর সি বা 1-এর ডি। আমি জাস্ট উদাহরণ দিলাম তোমাকে, ঠিক আছে? কমেন্ট বক্সের মধ্যে জানাবে। তাহলে প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ রিপ্রোডাকশন ইন অর্গানিজম? অর্থাৎ আমাদের এখান থেকে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, যে প্রাণীদের প্রজননের মৌলিক একক কি? আমাদের অর্গ্যান, আমাদের সেল, আমাদের টিস্যু, না অর্গ্যান সিস্টেম? যারা উত্তর দিচ্ছ তারা লিখে দেবে, লিখে। প্রাণীদের যৌন, আচ্ছা, প্রাণীদের প্রজননের মৌলিক একক কি? তাহলে প্রাণীদের প্রজননের আমাদের যে মৌলিক একক, সেটা কে কে উত্তর দিচ্ছ? প্রথম রাজীব দিয়েছে উত্তর অর্গান সিস্টেম, আর জয়িতা দিয়েছো অর্গান। তাহলে কি উত্তর হবে প্রত্যেকে বলো? তাহলে প্রজননের আমাদের মৌলিক এককে হচ্ছে কি? প্রজননের মৌলিক একক যারা উত্তর দিচ্ছ প্রত্যেকে কোড নাম্বার দিয়ে দাও, 1-এর এ, এই কথাটা লেখো। প্রথম উত্তর হচ্ছে অর্গ্যান ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি ইজ দা, অর্গ্যান ইজ দা রাইট অ্যান্সার। হ্যাঁ সুমনা, তুমি যেভাবে লিখছো এই প্রসিডিওরটা মেনটেন করার কথা বলছি। অর্গ্যান সিস্টেম মানে অর্গ্যানটা কিভাবে কাজ করছে সেটা। তোমার নার্ভাস সিস্টেম কোনোদিনই তোমার প্রজননে কাজ করে না, তোমার দেহের ডাইজেস্টিভ সিস্টেম তোমার প্রজননে কাজ করে না, কিন্তু তোমার দেহের প্রজননে কাজ করে যারা, তারা হলো এক একটা অর্গ্যান। তাই জন্য এই ক্ষেত্রে অপশনে অর্গ্যান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কি বলতে চাইছি এখানে বলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ মেথড অফ রিপ্রোডাকশন ইনভলভস অনলি ওয়ান প্রেজেন্ট? কোন প্রজনন পদ্ধতিতে মাত্র একটি অভিভাবক প্রয়োজন হয়? প্রথম অপশন সেক্সুয়াল রিপ্রোডাকশন, অপশন বি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অপশন ডি সি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অপশন ডি ফার্টিলাইজেশন। তাহলে প্রথম কথা, আমাদের যেখানে লেখা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হলো আমাদের যৌন জনন। যদি আমাদেরকে বলা হয়েছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে কি উত্তর হবে? তাহলে আমাদের উত্তর হবে অযৌন জনন। নাম্বার 3, যদি আমাদেরকে বলা হয়েছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হবে আমাদের অঙ্গজ জনন। আর আমাদের তো ফার্টিলাইজেশন মানে জানোই কি জিনিস, মানে ফার্টিলাইজেশন তো কোনো ওইভাবে তো সো কল্ড বাংলা হয় না, তো তাই জন্য ফার্টিলাইজেশন বলেই কাটানো। তো সেই ক্ষেত্রে বলি যে আমাদের যেটা উত্তর হবে কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন না, অ্যাসেক্সুয়াল না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগ্রেশন। অ্যাকচুয়ালি ভেজিটেটিভ তো রিপ্রোডাকশনটা এভাবে বলতে পারো না, তো ভেজিটেটিভ প্রোপাগ্রেশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2-এর যারা সি উত্তর দিয়েছো, রাজীব রক্ষী, জয়তী দাস, বুলটি সিনহা, সুভাষিস হালদার, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। ওকে, কোশ্চেন নম্বর 3, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ওভারি
ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের স্ত্রী দেহের যে আমাদের যে জনন পদ্ধতি আছে সেখানে ডিম্বাশয়ের কাজ কি? প্রোডাকশন অফ স্পার্ম, প্রোডাকশন অফ এগ সেল, প্রোডাকশন অফ হরমোন অনলি, ফার্টিলাইজেশন অফ এগ। তাহলে প্রত্যেক উত্তর দাও। দেখো, নারী প্রজনন ক্ষেত্রে আমাদের যে জরায়ু আছে বা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের যে জরায়ু আছে, জরায়ুর ক্ষেত্রে আমাদের প্রথম যে ডিম্বাশয়ের কাজ সেটি হচ্ছে প্রোডাকশন অফ এগ, অর্থাৎ স্ত্রী দেহে কোনো থেকে কিন্তু স্পার্ম নির্গত হবে না। স্পার্ম নির্গত হয় কোথা দিয়ে? স্পার্ম নির্গত হয় আমাদের পুরুষদের অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের দেহ থেকে, মেল ক্যান্ডিডেটদের দেহ থেকে। ওকে, তাহলে আমাদের এগ কোথা থেকে হবে? এগ হবে হচ্ছে আমাদের না কোথায় না স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে। আর এই যে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু, এটা আমাদের সংমিশ্রণের ফলে নতুন আমাদের জাইগোট তৈরি হয়। নতুন আমাদের কি তৈরি হবে? নতুন আমাদের জাইগোট তৈরি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো কোশ্চেন নম্বর 4। In which type of reproduction offspring show the variation? তাহলে এখানে কি দেওয়া হবে? কোন ধরনের প্রজননে সন্তানের মধ্যে বৈচিত্র্য দেখা যায়? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, বাডিং, সেক্সুয়াল রিপ্রোডাকশন না বাইনারি ফিউশন? প্রত্যেকে উত্তর দেবে। চারেরটার ক্ষেত্রে যারা বলছে সি, জয়িতা, সচিন, শান্তনু, সুমনা, যারা বলছে সি, তারা একদম সঠিক উত্তর দিয়েছ। কারণ আমাদের যৌন জনন পদ্ধতিতে, কি পদ্ধতিতে? যৌন জনন পদ্ধতিতে আমাদের যে সিনগ্যামি এবং আমাদের কি থাকে? আমাদের সিনগ্যামি থাকে, আর একটা যে পার্টটা থাকে তাকে বলা হয় কি? সংশ্লেষ বা কনজুগেশন। এই সিনগ্যামির ক্ষেত্রে আমাদের তিনটে ভাগ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি ইত্যাদি প্রভৃতি যখনই হবে তখনই কিন্তু আমাদের যে অপত্য সন্তানটা তৈরি হচ্ছে সেই অপত্য সন্তানটার মধ্যে কিছু বৈচিত্র্যের ভ্যারিয়েশন দেখা যাবে। এই জন্য আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 5। হোয়াট ইজ ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক কি? তাহলে আমি দেখবে যখন তোমাদেরকে অঙ্গজ জনন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে যে কথাটি বলেছিলাম তখন কি বলেছিলাম? যে আমাদের অঙ্গজ জনন এর মধ্যে আমাদের নিষেকটা পড়ে, একটা অন্তর্নিষেক একটা বহির্নিষেক, এবং তার উদাহরণ আমরা বলছি। এর উদাহরণ আছে। তাহলে এই যে আমাদের উদাহরণ আছে, এই উদাহরণের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে পারবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলতে পারবো? 5এরটা কি হবে? ডিভিশন অফ সেল, অর্থাৎ আমাদের কোষের বিভাজন। অপশন বি, ফাংশন অফ স্পার্ম অ্যান্ড এগ, ফিউশন অফ, সরি ফাংশন অফ বলছি, ফিউশন অফ। অপশন সি, গ্রোথ অফ এমব্রায়ো। অপশন ডি, ফরমেশন আর জাইগোট উইদাউট স্পার্ম। তাহলে ইন জেনারেল ডিভিশন অফ সেল কে যদি বলেছি, তাহলে ডিভিশন অফ সেল মানে কি? আমাদের 3 রকমের সেল ডিভিশন হয়, তোমরা জানো। অ্যামাইটোসিস হয়, মাইটোসিস হয়, মিওসিস হয়। যখন আমি সেল চ্যাপ্টারটাকে পড়াবো তখন এই সম্বন্ধে আরো বিশদে ডিটেলসে আলোচনা করব, ফিউশন অফ স্পার্ম এন্ড এগ মানে কি? স্পার্ম এবং এগকে একে অপরের সঙ্গে মিশিয়ে দিয়ে নিষিক্ত করা। গ্রোথ অফ এমব্রায়ো মানে তোমার যে, তুমি যখন গর্ভাবস্থায় ছিলে বা আমি যখন গর্ভাবস্থায় ছিলাম, আমার চারিদিকে যে একটা আবরণ থাকতো সেই আবরণটাকে বলা হতো গ্রোথ অফ এমব্রায়ো। এবং ফরমেশন অফ জাইগোট উইদাউট স্পার্ম, তার মানে আমাদের যদি জাইগোটটা তৈরি হবে না যদি আমাদের স্পার্মটা যদি কোনো নারীর শরীরে যদি না গেছে।
তাহলে এইখানটা করে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, যে আমাদের ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি তোমাদেরকে প্রচুর কোশ্চেন করানো হলো, এবং দেখো আরো কিছু কোশ্চেন তোমাদের জন্য আছে, আরো কিছু কোশ্চেন তোমাদের জন্য আছে, যেই কোশ্চেন গুলিতে আমরা পরবর্তী দিন যখন পড়া শুরু করব, এই সমস্ত কোশ্চেন গুলো থেকে পড়া শুরু হবে। তাহলে তোমাদেরকে আজকে ওভারঅল যে জিনিসটা পড়ানো হলো, কি পড়ানো হলো না, আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেম, সেই রিপ্রোডাকশন সিস্টেমটা ওভারঅল তোমাকে দেখানো হলো, এবং তার সম্পর্কে সামান্য কয়েকটা যে শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনকে আলোচনা করানো হলো। তাহলে ইন জেনারেলি কি বললাম, ইন জেনারেলি আমাদের যে শর্ট কোশ্চেন গুলি আছে, সেই শর্ট কোশ্চেন গুলো কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ ক্লাসটা করবার জন্য। সবার ক্লাসটি কেমন লেগেছে সেটি একবার জানাবে আমাকে উইথ কমেন্ট বক্সে, এবং প্রত্যেককে বলা হয়েছে স্যার কিছুক্ষণের মধ্যে আসবে, একটু ওয়েট করে যাও, তাহলেই তোমাদের সঙ্গে স্যার কিছু কথা বলবে, তারপরে তোমরা যে যার মতো লেফট করতে পারো। ওকে স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়েছে, জাস্ট কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা গ্রুপে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, দেন আমি সাথে সাথে তোমাদেরকে ওই সিক্রেট কোডটাও পাঠিয়ে দিচ্ছি। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। একটু আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটা মিনিট জাস্ট। একটু আমাকে জানিও যে আজকের ক্লাস তোমাদের কেমন কি লাগলো না লাগলো। মানে যেটা গতকাল ক্লাসে আমি অ্যাজাম্পশন করেছিলাম, এবার সেটা তোমার যা মনে হয়েছে তুমি সেটাই লিখবে। মানে আমি এরকম না কাউকে খুশি করার জন্য, একদম তুমি স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারো যে আমি কোনো কিছু বুঝতে পারিনি, যে বেকার আমার 1.5 ঘন্টা সময় নষ্ট হলো, আমার মোবাইলের ডেটা নষ্ট হলো, তোমার যেটা মনে হবে তুমি সেটা আমি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবো না যে কেন। আর ঠিক উল্টোটাও যদি হয় যে হ্যাঁ তুমি তুমি সত্যিকার একটা ভ্যালু পেয়েছো, তাহলে ডেফিনেটলি তুমি সেটাই লিখবে। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তার আগে আমি এখান থেকে কোড শেয়ার করার জায়গাটাও শেয়ার করে দিচ্ছি, যে যাতে করে তোমাদের জন্য আলাদা করে সময় নষ্ট না হয়, যাতে করে সময় নষ্ট না হয়। আর প্রত্যেক দিনের সিক্রেট কোডটা খেয়াল করলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা সিক্রেট কোড যতটা, তার থেকে বড় কথা এর মধ্যে কিছু না কিছু মোটিভেশন লুকিয়ে রয়েছে। যতক্ষণ না তুমি নিজের মধ্যে থেকে সেলফ মোটিভেশন আর সেলফ কনফিডেন্সের জায়গা তৈরি করতে পারছো, ততক্ষণ তোমাকে বাইরে থেকেই মোটিভেশন নিতে হবে। এছাড়া কিন্তু অন্য বিন্দু মাত্র বা অন্য কোনো উপায় অন্তত আমার জানা নেই। ঠিক আছে, কিন্তু যখনই তোমার মধ্যে এই সেলফ কনফিডেন্সের জায়গা বা সেলফ মোটিভেশনের জায়গাটা বিল্ড হবে, তখন দেখবে আর কারোর দরকার পড়ছে না, কারোর দরকার পড়ছে না। কারণ যখন দেখবে খুব ফোকাস থাকে, ধরো আমার তোমার বাবাকে দেখলে বোঝা যায় যে যখন দেখবে সংসারের মধ্যে এই চাপ রয়েছে, বা তুমি বলছো বাবা আমার এটা দরকার, বোন বলছে, মা বলছে, ঠাকুমা বলছে বাবা আমার এটা দরকার এটা দরকার, বাবাকে দেখলে বোঝা যায় যে তখন আর আলাদা করে দেখবে বাইরে থেকে কোনো মোটিভেশনের দরকার পড়ে না, কোনো কনফিডেন্সের দরকার পড়ে, অটোমেটিক জানে বাবা যে আজকে আমাকে ঘুম যদি 5:30টার পর ঘুম ভাঙে তাহলে আমার কতটা নষ্ট হয়ে যাবে, কতটা ক্ষতি হয়ে যাবে। তা আলাদা করে মোবাইলে অ্যালার্ম দেওয়ার দরকার পড়বে না, দেখবে বাবাকে অ্যালার্ম দেওয়ার দরকার পড়ে না, বাবা অটোমেটিক ঘুম থেকে উঠে যায়। তো এই ব্যাপারটা তোমার মধ্যেও আসবে। মানে এমন না যে এটা বাবাদের ক্ষেত্রে হয় আমাদের ক্ষেত্রে হয় না, এটা তোমার মধ্যেও আসবে। একটু সময় দাও, দেখো বুঝতে পারো। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, 2 মিনিট সময় নেবো মাত্র। একটু যদি তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো, দেখো গ্রুপটা খোলা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন করা আছে, সবার কাছে রিকোয়েস্ট হলো ওই ভালো খুব ভালো না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু লিখো, যদি একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি 2 মিনিটের বেশি সময় নেবো না,
এটা বন্ধ করে আমি সাথে সাথে সিক্রেট কোড শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি অলরেডি ওপেন করে দিয়ে তারপরে যদি তোমরা থাকো তাহলে আমি 10 মিনিট কথা বলবো, মানে তাও তোমরা পারমিশন দিলে তোমরা এলাও করলে। তোমরা যদি বলো না আমার দরকার নেই আর, আমিও বেরিয়ে যাব। একটু যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা রিকোয়েস্ট রইলো সবার কাছে। যে ভালো, খুব ভালো, দারুণ, এটাতে খুব একটা ভালো কিছু বোঝা যায় না। অ্যাটলিস্ট যদি তোমার দিক থেকে যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটাই কিন্তু তোমার কাছে আমার আবেদন নিবেদন। আবারও বলছি যে ফোকাস থাকো, যেটা রিপিটেডলি বলে থাকি আমি ক্লাসেও বা প্রথম দিনে একই কথা বলেছি, যে সান্ত্বনাকে ধারে কাছে ঘেঁষতে দিও না। সান্ত্বনাকে রাত্রেবেলা বিছানার মধ্যে নিয়ে ঘুমাবে, কিন্তু সকালবেলা ওঠার সময় তুমি নিজে বিছানা ছেড়ে উঠবে, সান্ত্বনাকে বিছানার মধ্যে রেখে দেবে, সান্ত্বনাকে নিয়ে বেরোবে না। তুমি যদি নিজেকে কোন রকম সান্ত্বনা দিতে পেরেছো, নিজেকে যদি কোনোভাবে স্যাটিসফাই করাতে পেরেছো, ব্যাস, তাহলে তুমি ওখান থেকে কিছু না কিছু এনার্জি পেয়ে যাবে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে কোনোভাবেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা রাখবে না, কোনো অবস্থাতেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা রাখবে না। আমি সবসময় রিকোয়েস্ট করবো যে কোনো অবস্থাতে স্যাটিসফ্যাকশনের জায়গাটা রাখবে না। এটা দায়িত্ব তোমার, তোমার তার জন্য তোমার মা বাবা দায়ী নয়। কখনো তুমি এইটাকে দেবে না। দেখবে যে বলছো যে এটা মায়ের জন্য আমার এটা করতে পারিনি, দেখবে তুমি এখানে একটা সেলফ স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছ। আর এই সেলফ স্যাটিসফ্যাকশন এক কথায় বলতে গেলে তোমার ধ্বংসের কারণ। তোমার ভালো খারাপের জন্য তোমার বাবা মা পরোক্ষভাবে দায়ী, প্রত্যক্ষভাবে দায়ী নয়। আশেপাশের বহু লোক তোমার জন্য দায়ী, কিন্তু তারা প্রত্যক্ষভাবে কেউ দায়ী নয়, পরোক্ষভাবে। তুমি সেটাকে চাইলে ইগনোর করতে পারতে। তাই সবসময়ের জন্য ভালো হলে নিজের ক্রেডিট, খারাপ হলেও বুক বাজিয়ে বলে ওটা আমার, রেকটিফাই তোমাকেই করতে হবে। এই জায়গাটাকে যদি বুঝতে পারো, তাহলে এই লাইফ তোমার। আর আদারওয়াইজ তোমাকে অন্য কেউ ছড়ি ঘোরাবে তোমার উপর। লাইফ তোমার, কিন্তু চালাচ্ছে অন্য কেউ। ভেবে দেখো যে পছন্দ তুমি কোনটা করছো, এ একদম তোমার দায়িত্ব, এ একদম তোমার দায়িত্ব। টাইম প্রায় হয়ে গেছে, আর একটু পরে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। মাত্র এই কজন ফিডব্যাক শেয়ার করছো। যাই হোক, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কোনো কিছু নেই, এই নিয়ে আমি কোনো কিছু বলবো না। আমি একটু ফাস্ট করে আমি গ্রুপটা বন্ধ করে দেবো, একটু ফাস্ট করে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। আগামীকাল তোমরা জানো হিস্ট্রি ক্লাস রয়েছে। হিস্ট্রি মানে আমাদের মূলত আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স যারা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স যারা দেবে তাদের বলতে পারো প্রাইমারি সাবজেক্ট। প্রাইমারি সাবজেক্ট যেটা রয়েছে বা যেরকম রয়েছে, কারণ হিস্ট্রি থেকে সব থেকে বেশি কোশ্চেন হবে। তো আগামীকাল হিস্ট্রি ক্লাস রয়েছে, ঠিক রাত 8টা থেকে হিস্ট্রি ক্লাস শুরু হবে। এবং আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। আমি কোডে চলে গেলাম, যেটা প্রথমে বলবো যে আমরা আগের দিনে এই জায়গাটা সবার ক্ষেত্রে কমন, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা বারবার বলার পরেও কেউ কেউ স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাচ্ছ, মানে তুমি ফুল এফোর্ট দিচ্ছ, তারপরে তোমার কাছে কিন্তু রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাচ্ছে না। তো এটা করো না। নেক্সট, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, টেক্সট মেসেজ বা অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। এই 3টে পয়েন্ট শুধুমাত্র টাইপ করে পাঠাবে। নাম্বার 2, নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বার 3, আমি বলবো টাইমের মধ্যে পাঠাও। আমি বলবো টাইমের মধ্যে, কেন বলছি, যে ধরো আমি রাত 12টার সময় এই সিস্টেমটা রেডি করে দিলাম, যেমন আজও আমাদের সকাল 11টা 12টার দিকে তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গেছে। তুমি এই জন্য অপেক্ষা করো না। হতে পারে আমি রাত্রেবেলা সময় পেলাম, আমি রাত্রেবেলা সিস্টেম রেডি করে দিলাম। তাহলে এই আমি যখন সিস্টেম রেডি করে দিলাম, সিস্টেম যখন রান হয়ে গেল, তারপর যদি তুমি সিক্রেট কোড পাঠাও, তাহলে তোমার কাছে যাবে না। ম্যানুয়ালে আমি কাউকে পাঠাতে পারবো না, আমি হাত উঁচু করে জানিয়ে দিচ্ছি, এটা আমার লিমিটেশন। আমি কোডে চলে গেলাম, সিক্রেট কোড হচ্ছে এটা, যেটা হাইলাইট করা আছে, আই এম দা বেস্ট, শুধু এইটুকু। সেম নাম্বার, অর্থাৎ গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের কাছে আরো সহজ হয়ে গেল। সেম নাম্বারে তুমি সিক্রেট কোড পাঠাবে, 6291515880।
6291515880 এই নাম্বারে সিক্রেট কোড পাঠিয়ে রাখো। কোডটা হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট। এটা শুধুমাত্র কোড না, এটা কিন্তু টাইপ অফ কি বলো, একটা মোটিভেশন। কিন্তু তুমি নিজেকেও বারবার বলো যে তুমি বেস্ট, তুমি সেরা, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। এ লাইফ তোমার, এ গঠন করার দায়িত্ব, একে তৈরি করার দায়িত্ব তোমার। ভুল সব তোমার, ঠিক হলেও তার সব তোমার। রেকটিফিকেশন, মডিফিকেশন, অল্টারেশন সব তোমার। তোমার লাইফ সবকিছু তোমার, কারণ না, কারণ না। আর কারোর কিছু যায় আসে না। বিশ্বাস করো, এক কথা যদি বলি যে একটা পয়েন্টে গিয়ে বাবা মাও বলবে, হাত উঁচু করে দেবে। আমি ছোট্ট এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে। যে ধরে নাও যে কোনো একজনের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মাথা ব্যথা করে, যে প্রথম প্রথম তার কেয়ারিং কত, এই ডাক্তার সেই ডাক্তার, ওই ডাক্তার সেই ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না, অন্য কোনো স্টেটে দেখবে হচ্ছে। তারপরেও ধরো প্রবলেমটা সলভ হচ্ছে না, হয়নি। এখন জেনে গেছে, তোমার বাবা মা জেনে গেছে প্রায় দিন ছেলে সন্ধ্যা হলে একটু মাথা ব্যথা করে, আবার ওই 1-1.5 ঘন্টা এ করলে হয়ে যায়। প্রথম প্রথম যে পরিমাণ তোমার সেই এফোর্ট দিত, যে পরিমাণ যে মাথা ব্যথা করছে, তোমার মা তোমার পাশে বসে রয়েছে, তোমার এ করছে, আস্তে আস্তে দেখবে ব্যাপারটাই হয়ে যাচ্ছে। মানে এটা নয় যে তোমার মা তোমাকে আর ভালোবাসে না, ব্যাপারগুলোকে হয় না, এটা নয়। ব্যাপারটা সয়ে গেছে, আর কিছু না, যেটা হয় আমাদের কাছেও। তো এই জন্য একটা সময় দেখবে তোমার কাছে বলবে ঠিক আছে, তুমি বললে মা মাথা ব্যথা করছে, খুব মাথা যন্ত্রণা করছে, তুমি বলছো একটু লাইটটা অফ করে শুয়ে পড়, আমি 1 কাপ চা এনে দিচ্ছি, একটু খেয়ে দিয়ে দেখ, একটু শুয়ে থাক, ফোন টোন দেখিস না, ঠিক হয়ে যাবে। হয়তো তোমার ওই টাইমের মধ্যে মা একবার এসে তোমার পাশে আর বসছে না, তার মানে এই না যে এটা হচ্ছে না বা মা আর এইটা এই ব্যাপারে চিন্তিত না, কিন্তু এটা খুব বাস্তব ঘটনা। এটা আমাকে জানিও ভুল বলছি কিনা, বা খুব বাড়িয়ে বলছি কিনা, বা এরকম ব্যাপারটা যে জাস্ট বলার দরকার তাই বলছি। কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই সিক্রেট কোড বা এই যে আলটিমেট আমাদের মাইক্রোফোন বন্ধ রয়েছে, এই ব্যাপারটা, এই সিচুয়েশনটা কিন্তু এই পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে যখন আমাদের আলটিমেট ক্লাস শুরু হয়ে যাবে, নতুন যে ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। সেখানে মাইক্রোফোন অলওয়েজ খোলা থাকবে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে। মানে তোমার মাইক্রোফোন অবশ্যই মিউট করা থাকবে। এবার ধরো তোমার কোনো এক জায়গায় স্যার পড়াচ্ছেন, বুঝতে পারলে না, তুমি আনমিউট করে কথা বলতে পারবে যে স্যার এটা বুঝতে পারলাম না, স্যার এটা আরেকবার বলুন, স্যার এটা রিপিট করুন। শুধুমাত্র কেয়া দাস 3 নম্বরে রয়েছে, তাই তো? ঠিক আছে, এটাতে অসুবিধা কিছু নেই, কারণ সবাই কিন্তু চাকরি পাবে না। আর এই পজিটিভ ভাইব্রেশন নিজের জায়গাতে ক্রিয়েট করো। বারবার বলছি, বারবার বলো যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। এ ভুল সব তোমার, ঠিক সব তোমার। তোমার দায়িত্ব, তোমার দায়বদ্ধতা এর সমস্ত কিছু রেকটিফাই করা। এ লাইফ তোমার, ডেজিগনেশন তোমারই চাই, হায়ারার্কি তোমার চাই, ফিনান্সিয়াল ফ্রিডম তোমারই চাই, তোমারই একটা আইডেন্টিটি চাই, সব তোমার, অন্য কারণ না। তাই বারবার বলছি নিজের জন্য করো এখন থেকে। এন্টায়ার তোমার যা কিছু মোটিভেশন, যা কিছু ডিভোটেশন, যা কিছু ডিটারমিনেশন, সব নিজের জন্য। অবশ্যই বলবো সবকিছু রাখো, কারণ আজ থেকে 10 বছর পর গার্লফ্রেন্ড ভালো লাগবে না, আজ থেকে 10 বছর পর বন্ধুরা থাকবে না আর কি আড্ডা মারার জন্য, আজ থেকে 10 বছর পর এত সোশ্যাল মিডিয়া এত কিছু থাকবে না। মানে থাকবে না বলতে সবই থাকবে, তোমার সময় হবে না, কারণ তোমার মধ্যে রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, থাকবে না। আমি বলবো সবকিছু করো, কিন্তু টাইমে। যেরকমটা বলছিলাম প্রথম দিন, যে গরুকে আমরা যেভাবে ছেড়ে দিই গলায় দড়ি বেঁধে, ঠিক ওরকম গলায় দড়ি বেঁধে টাইমের মধ্যে তোমার একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, এর বাইরে তুমি কোনোভাবে ওই বাউন্ডারি বা ওই লিমিট ক্রস করবে না, তাহলে সম্ভব। 2024-এ হয়নি, 2025-এ হবে, 2025-এ হবে না, 2026-এ হবে। প্রাইমারি টেটে হবে না, আপার প্রাইমারি টেটে হবে, আপার প্রাইমারি টেটে হবে না, এসএলএসটিতে হবে, টিচিং এ হবে না, অন্য কোনো প্রফেশন হবে, কিন্তু হবে যদি তুমি পজিটিভ থাকো, যদি এটা ভাবতে পারো যে কথাগুলো বললাম, তাহলে তুমি পারবে। শুধু এটা বলো, এই আঙুলটার এখন থেকে এইভাবে না, এইভাবে তুলো না, যে ভালো হয়েছে তাহলে এই লোকটা ভালো, এই লোকটা, এই লোকটা শুধুমাত্র খারাপ হয়েছে ওর জন্য, বাবা মা, আমার টিচার, বন্ধু, আমার মাসি, আমার মামা, না, এইটা, এই লোকটা খারাপ, যা কিছু হয়েছে এই লোকটা, এই লোকটা দোষী, এই লোকটার জন্য সবকিছু খারাপ হয়েছে। আবার তুমি শুরু করো, যেখানে যা যা প্রবলেম রয়েছে আবার ওখান থেকে শুরু করো, ওইগুলোকে আবার মেরামত করো,
আবার রেকটিফাই করো, কোথায় কি দরকার হচ্ছে সেগুলোকে আবার সেভাবে টাইম দাও, সেখান থেকে আবার শুরু করো, হবে। আমাদের প্রত্যেকের লাইফের কোশ্চেন পেপার আলাদা, এটা ভেবে লাভ নেই যে কেউ 22 বছরে পেয়ে গেছে, তোমার 28 বছর বয়স, তোমার লাইফে সব নষ্ট হয়ে গেল, একদমই না। কেউ 22 বছরে চাকরি পেয়ে হঠাৎ করে 50 বছরে কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর তুমি 28 বছরে পেয়ে 70 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে। ওটা ভাবতে যাও না, কোনো কিছু কপি করতে যাও না। কারণ আমরা বাস্তব লাইফে, আমি যদি তোমাকে এক্সাম্পল দিই খুব ভালো বুঝতে পারবে এই জায়গাটা। ধরো তুমি ডান্স শিখছো, তুমি কোনো একটা ডান্স ক্লাসে ডান্স করতে যাও, তোমার সঙ্গে আরো 10 জন 15 জন মেয়ে ডান্স করে একসঙ্গে, যিনি শেখাচ্ছেন তিনিও তোমাকে খুব ডেডিকেটেডলি শেখাচ্ছেন, তুমিও খুব ডেডিকেটেডলি শিখছো। তারপরেও ওই 10 জনের মধ্যে সবাই সমানভাবে ওই রিপ্রেজেন্টেশন আসবে না, কারণ যিনি শেখাচ্ছেন তোমাকে বিভিন্ন স্টেপ গুলো শেখাবেন, কিন্তু ধরো চোখের ইশারা, আঙুলের কায়দা সবকিছু শেখাচ্ছেন, সবকিছু বলে দিচ্ছেন, তারপরেও আলটিমেট যে রিপ্রেজেন্টেশন সেটা একদম তোমার। চোখের ইশারা, ওই টাইমিং, ওই আঙুলের ইশারা, ওই তোমার গালেরে, সবকিছু তোমার। এ কিন্তু যিনি অ্যাঙ্কার, যিনি তোমাকে শেখাচ্ছেন, যিনি ডান্স টিচার, তিনি তোমাকে সবকিছু ধরে ধরে বলতে পারবেন না। আমি ধরো একজন অঙ্কের টিচার, আমি তোমাকে সবকিছু 100% শেখাতে পারবো না। আমি তোমাকে যতগুলো কোশ্চেন করাবো, যে ধরো আমি 6 মাস ধরে তোমাকে পড়ালাম, 6 মাস আমি ধরো 500টা কোশ্চেন করেছি, ওই 500টা কোশ্চেনের একটা কোশ্চেনও কমন আসবে না, একটা কোশ্চেনও কমন আসবে না, একটাও না। কিন্তু এই টাইপের বাইরে আসবে না, ওই কনসেপ্টের বাইরে আসবে না। তাই তুমি এই জায়গাটাকে নিতে শেখো। আবারও বলছি, ওই যেটাকে ইয়ে করে রয়েছে যে কপি করো না, কনসেপ্টটাকে নাও, কনসেপ্টটাকে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। মক টেস্টের কোশ্চেন গুলো একটু বাড়ালে ভালো হয়, ওগুলো সব হয়ে যাবে, একটু সময় দাও বাবা, একটু সময় দাও, সবকিছু হবে। মক টেস্টের অনেকগুলো রয়েছে, মোটামুটি 3 থেকে 4 রকম ওয়েতে মক টেস্ট যায় আমাদের এখান থেকে, 3 থেকে 4 রকম ওয়েতে। ঠিক আছে, একটু ওয়েট করো, একটু ধৈর্য রাখো, দেখো সবকিছু পৌঁছাবে। তুমি কোনো কিছু বলবে না, তারপরেও তোমাকে সবকিছু তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখছি তাহলে। আগামীকাল মনে রেখো হিস্ট্রি ক্লাস। আমাদের আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের বলতে পারো প্রাইমারি সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। আগামীকাল হিস্ট্রি ক্লাস, কেউ লাইভ ক্লাস মিস করবে না, তাহলে তুমি অনেক কিছু মিস করে যাবে। আবারও বলছি, ক্লাস করার পর তোমার মনে হবে যে আমাকে কেউ এইভাবে হিস্ট্রি পড়ায়নি, আমাকে কেউ এইভাবে হিস্ট্রি পড়ায়নি, এটা তোমার মনে হবে, এই ফ্লেভার তোমার মধ্যে আসবে। চলো আমি এই পর্যন্ত রাখছি, শুধু কথাগুলো শুনে চলো, আর এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে করবে আমি আবারও বলে দেবো তোমাদের সাথে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন গুলো, যে জুন মাসে যেটা পড়ছো সেটা তুমি ডিসেম্বর মাসে টানবে কি করে। আমি ধরে নিচ্ছি নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হবে, তো জুন মাসের পড়াটা তো নভেম্বর ডিসেম্বর টেনে নিতে হবে। এমন তো নয় যে নভেম্বরে পরীক্ষা, নভেম্বরে তুমি সবকিছু পড়তে পারবে, পারবে না। তাহলে জুন মাসের পড়াটা তুমি নভেম্বরে টানবে কি করে, আমি তোমাকে জানিয়ে দেবো, সবকিছু বলবো। একটু আমাকে সময় দাও, ধৈর্য রাখো, আর শুধু বিশ্বাস রাখো, হবেই, পারবই। জলে নামলে, আমি বারবার বলছি, স্নান না করে উঠবে না। স্নান মানে শুধুমাত্র ডুব দিয়ে না, ভালো করে স্নান করবে, গায়ে হাত পায়ে সব জায়গায় সাবান শ্যাম্পু ঘষবে, বগল ঘাড় গলা ভালো করে কফলাবে, করে দাঁতটা মেজে নেবে, চুলটাকে ভালো করে করে নেবে, তারপরে তুমি উঠবে। এ লাইফ তোমার, এ ডাইরেকশন সব তোমার, কেউ তোমাকে সেট করে দিতে পারবে না। এ দায়িত্ব, এ দায়বদ্ধতা সব তোমার। যা কিছু খারাপ হয়েছে সব তোমার জন্য তুমি দায়ী, আর যা কিছু ভালো হয়েছে তার জন্য তুমি একমাত্র দায়ী। এটা যদি মনে রাখতে পারো, এটা যদি ভাবতে পারো, তুমি আর যেন কালকে পরিবর্তন আসবে, তুমি দেখতে পাবে হচ্ছে। ভালো থেকো সবাই, আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। গুড নাইট।